হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজকে বডি ফ্লুইড অ্যান্ড ইমিউনোলজি লেকচার সেকেন্ডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো প্রথমেই আজকে আমরা এর আগের লেকচারের হোমওয়ার্কগুলো ডিসকাশন করে নেব। ওকে, তো প্রথমে এখানে বলা হচ্ছে উইচ অর্গান ইজ কল্ড দ্য গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আরবিসি গ্রেভিয়ার্ড মানে যেখানে আরবিসি গিয়ে ডিস্ট্রয় হয়ে যেত, ডিজেনারেট হয়ে যেত, সেটা কি ছিল আমাদের স্প্লেন। দেন নর্মাল আরবিসি কাউন্ট ইন অ্যাডাল্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি, আরবিসি কাউন্টটা আমাদের কত ছিল? প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব অফ ব্লাড। তো দিস ইজ অপশন সি। ওকে, এরপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট কোনটা? এখানে আমাদের মনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট এই দুটো তো আমাদের এই গ্র্যানুলোসাইট, এই গ্র্যানুলোসাইট। ওকে, গ্র্যানুলোসাইটস আমাদের কাছে কী কী ছিল? তিনটে ছিল। একটা ছিল আমাদের কাছে নিউট্রোফিল, দেন আমাদের কাছে ছিল ইউসিনোফিল অ্যান্ড দেন বেসোফিল। তো এখানে আমরা দেখে নেব নিউট্রোফিল ইজ আওয়ার গ্র্যানুলোসাইট। ওকে, অ্যান্ড প্লেটলেট তো আমাদের ডাব্লিউবিসি না। ওকে, গ্র্যানুলোসাইট, এই গ্র্যানুলোসাইট কার ক্ষেত্রে হয়? ডাব্লিউবিসির ক্ষেত্রে বা লিউকোসাইটের ক্ষেত্রে, আর প্লেটলেট কোনো ডাব্লিউবিসি না। ওকে, নেক্সট, উইচ লিউকোসাইট হ্যাজ মাল্টি লোবড নিউক্লিয়াস। এর আগের দিন আমরা দেখেছিলাম 3 থেকে 5টা লোব কার ক্ষেত্রে ছিল? আমাদের নিউট্রোফিলসের ক্ষেত্রে। ওকে, নিউট্রোফিলস, আমাদের এটা অপশন হয়ে যাবে। ওকে, ইউসিনোফিলস আর ইনভলভড ইন, ইউসিনোফিলস আর ইনভলভড ইন allergic reactions and parasite resistance. ওকে, এরপরে which of the following WBC secret histamine and heparin। হিস্টামিন অ্যান্ড হেপারিনটা কে সিক্রেট করতো? আমাদের বেসোফিল। এর আগের দিন আমরা দেখেছিলাম যে বেসোফিল থেকে 3টে কেমিক্যাল সিক্রেট হতো, একটা কি হিস্টামিন, হেপারিন আর একটা সেরোটোনিন। ওকে, তো এটা আমাদের হয়ে যাবে বেসোফিল। Which of the following has headphone shaped nucleus and fight allergic reaction? এটা আমাদের ছিল ইউসিনোফিল। ওকে, এরপরে which is the what is the primary function of monocyte? মনোসাইটের প্রাইমারি ফাংশন কি ছিল? আমাদের ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। ওকে, এটা কে কে করতো? একটা মনোসাইট করতো আর একটা নিউট্রোফিল করতো। ওকে, তো এখানে আমাদের হয়ে যাবে মনোসাইটের ফ্যাগোসাইটোসিস। ওকে, এরপরে বলা হচ্ছে which of the following is a characteristic features of monocyte nucleus। ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ মনোসাইট নিউক্লিয়াস। মনোসাইট নিউক্লিয়াসের মূল বৈশিষ্ট্য কী ছিল? সেটা ছিল আমাদের স্ফেরিক্যাল নিউক্লিয়াস, তার মধ্যে একটা গোলাকার নিউক্লিয়াস ছিল। এটা যদি আমাদের মনোসাইট হয় তাহলে এর মধ্যে আমরা দেখেছিলাম যে এইরকম একটা কিন্তু স্ফেরিক্যাল নিউক্লিয়াস কিন্তু এর মধ্যে ছিল, আর এটা একটা এ গ্র্যানুলোসাইট ছিল। ওকে, এর মধ্যে কিন্তু কোনো গ্র্যানুলস ছিল না, এই গ্র্যানুলোসাইট, and this is our monocyte. Okay, spherical nucleus. এরপরে what is the normal range of platelets per cube of blood? Okay, thrombocytes, এটা হচ্ছে আমাদের 1.5 লাখ থেকে 3.5 লাখ। ওকে, এরপর বলা হচ্ছে which condition is caused by low platelet count। লো প্লেটলেট কাউন্টের জন্য কি হতো? আমাদের থ্রোম্বোসাইটোপিনিয়া। যেখানে পিনিয়া কথাটা থাকবে, পিনিয়া মানে হচ্ছে ডেফিসিয়েন্সি, অ্যান্ড প্লেটলেটকে বলা হয় থ্রোম্বোসাইট। তো থ্রোম্বোসাইটোপিনিয়া মানে ডেফিসিয়েন্সি অফ প্লেটলেটস। ওকে, এটা আমরা অবশ্য আগের দিন আলোচনা করেছিলাম। হোয়াট ইজ দ্য রোল অফ প্লেটলেটস ইন দ্য ব্লাড? এটা আমরা কি দেখেছিলাম? ক্লটিং করানো, কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড। ওকে, এরপর আমরা আজকের ক্লাসের কিছু নোট পয়েন্ট দেখে নেব। আমরা এর আগে ব্লাড সম্বন্ধে কিছু সাধারণ বিষয় আলোচনা করেছিলাম প্রথম লেকচারে, সেখান থেকে আমরা কিছু নোটেবল পয়েন্ট নেব। তো আমাদের কাছে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ প্লাজমা। ওকে, আমরা ব্লাড সম্বন্ধে আগের দিন পড়েছিলাম, কিন্তু প্লাজমা সম্বন্ধে কিন্তু পড়া হয়নি। ওকে, প্লাজমা সম্বন্ধে আমরা দেখেছিলাম, কিন্তু প্লাজমা কাকে বলা যেতে পারে সে বিষয়টা আমরা দেখব। যে আমরা এর আগের দিন কিন্তু দেখেছিলাম প্লাজমাটা আমাদের হচ্ছে যেটা ফ্লুইড পার্ট ছিল আমাদের ব্লাডের মধ্যে, আর সেটা আমাদের ব্লাডের মধ্যে ছিল 55%। ওকে,
এটা আমরা আগের দিন দেখেছিলাম। আর প্লাজমার মধ্যে প্রোটিন ছিল, অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স ছিল, এই সমস্ত বিষয় আমরা দেখেছিলাম। ওকে, তো প্লাজমাকে কি বলা যায়? ব্লাড থেকে যদি আমরা ফর্মড এলিমেন্টসটা বাদ দিয়ে দিই, ব্লাড থেকে ফর্মড এলিমেন্টস মানে ব্লাড সেলস, এখান থেকে যদি আমরা ব্লাড সেলসগুলো বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের কাছে প্লাজমা পার্টটা পড়ে থাকবে। আমরা কি দেখেছিলাম যে ব্লাড আমাদের প্লাজমা প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস এই দুটো বিষয় নিয়ে কিন্তু তৈরি ছিল। ওকে, ইট ওয়াজ 55% আর এটা ছিল আমাদের 45%। এইবার এই ব্লাড থেকে যদি আমরা এই ফর্মড এলিমেন্টটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে প্লাজমা। তো প্লাজমা ইজ ব্লাড মাইনাস ফর্মড এলিমেন্ট, মানে ব্লাড থেকে আমরা ফর্মড এলিমেন্টগুলো যদি রিমুভ করে ফেলি, তাহলে আমাদের কাছে যে অংশটা পড়ে থাকবে সেটা হবে আমাদের প্লাজমা। এরপরে আমাদের কাছে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ সিরাম। সিরামটা কি জিনিস? এখন সিরামটাও কিন্তু একটা লিকুইড পার্ট। এখানে আমরা যদি প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টরগুলো বের করে নিই, আমরা জানি যে আমাদের কোথাও যদি ক্ষত সৃষ্টি হয় বা কোথাও যদি আমাদের ইনজুরি হয়, তাহলে সেখানে কিন্তু ব্লিডিং হয়। আর সেই ব্লিডিংটা কিছুক্ষণ পরে থেমে যায় ডিউ টু ক্লটিং। সেখানে রক্ততঞ্চন হয়, রক্তটা জমাট বাঁধে, আর তার ফলে আমাদের যে ব্লিডিংটা সেটা কিন্তু থেমে যায়। এই যে ব্লিডিং প্রসেস, এটাকে কে করাতো? আমরা এর আগের দিন দেখেছিলাম যে ক্লটিংয়ের জন্য যারা রেসপন্সিবল ছিল, ক্লটিংয়ের জন্য রেসপন্সিবল ছিল আমাদের প্লেটলেটস, প্রথমত প্লেটলেটস আর ছিল আমাদের ক্লটিং ফ্যাক্টরস। ওকে, তো এই যে প্লেটলেটস অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর, এই দুটো কিন্তু আমাদের শরীরে ডিউরিং ইনজুরি আমাদের ব্লিডিংটাকে স্টপ করতে বা কোয়াগুলেশন অর্থাৎ ক্লটিং এ সাহায্য করে। ওকে, তো এই যে ক্লটিং ফ্যাক্টরস, এটা কিন্তু আমাদের প্লাজমার মধ্যে ডিজলভ থাকে। ওকে, প্লাজমার মধ্যে আমাদের এটা ডিজলভ অবস্থায় থাকে, আর এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এটা এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এর আগের লেকচারে। তো দিস ইজ ইনঅ্যাক্টিভ ফর্ম। ওকে, এটা আমাদের প্লাজমার ভেতরে কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, আর এটা ডিজলভ অবস্থায় থাকে। এখন প্লাজমা থেকে আমরা যদি এই ক্লটিং ফ্যাক্টরটা বের করে নিই, তখন কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর ছাড়া যে প্লাজমাটা আমাদের কাছে থাকবে, সেটাকে আমরা কিন্তু সিরাম বলবো। তো হোয়াট ইজ সিরাম? সিরাম ইজ প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর। ওকে, নেক্সট আমাদের কাছে রয়েছে হোয়াট ইজ লিম্ফ। লিম্ফটা কি? আমরা ব্লাড থেকে যদি আরবিসি, প্লেটলেটস আর ম্যাক্রো প্রোটিনস, মানে যেগুলো আমাদের কাছে লার্জ প্রোটিনস রয়েছে, সেগুলো যদি আমরা বের করে ফেলি, তাহলে আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে লিম্ফ। ওকে, এখন লিম্ফের মধ্যে কিন্তু আমাদের ক্লটিং ফ্যাক্টরটা থাকতে পারে। ওকে, এখানে আমরা মেজর যে প্রোটিনসগুলো থাকবে, ম্যাক্রো প্রোটিনস, সেটা আমরা বের করে নেব, প্লেটলেটসটা আমরা বের করে নেব, আরবিসিটা আমরা বের করে নেব। এখান থেকে কিন্তু ডাব্লিউবিসিটা বের করা হবে না। এই যে লিম্ফটা, এটা কিন্তু আমাদের ইন্টারসেলুলার, যেটা আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে আমাদের সেলের মাঝে যে ফ্লুইডগুলো থাকে, দুই সেলের মাঝে যে ফ্লুইডগুলো থাকে, সেইখানে কিন্তু আমাদের লিম্ফটা প্রেজেন্ট থাকে। আর সেখানে আমাদের ডাব্লিউবিসির প্রয়োজন রয়েছে, কারণ আমাদের সেখানে যদি কোনো ইনফেকশন সৃষ্টি হয়, তখন সেই ইনফেকশনটাকে ফাইট করার জন্য কিন্তু আমাদের ডাব্লিউবিসি সেখানে প্রয়োজন রয়েছে। সেই জন্য কিন্তু আমাদের লিম্ফে ডাব্লিউবিসিটা থাকে। তো লিম্ফে কিন্তু ডাব্লিউবিসি বাদ দেওয়া যাবে না, লিম্ফে ডাব্লিউবিসি থাকবে। আমাদের ব্লাড থেকে ফর্মড এলিমেন্টস সম্পূর্ণ বাদ যাবে না, ব্লাড থেকে ফর্মড এলিমেন্টের মধ্যে ডাব্লিউবিসিটা কিন্তু থাকবে। বাকি ফর্মড এলিমেন্ট মানে আরবিসি অ্যান্ড প্লেটলেটস, এগুলো কিন্তু বাদ যাবে। আর ম্যাক্রোপ্রোটিনসগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে লিম্ফ। নেক্সট আমাদের কাছে রয়েছে বাফার সিস্টেম অফ ব্লাড। এটা আমরা আগের দিনও দেখেছিলাম যে হিমোগ্লোবিন অ্যান্ড HCO3- এই দুটো কিন্তু আমাদের ব্লাডে বাফার সিস্টেমটাকে রেগুলেট করে। এরপরে আমাদের যে ব্লাডের ভলিউম, এটা কার মাধ্যমে রেগুলেট হয়? এটা আমাদের রেগুলেট হয় ভায়া কিডনি অর উইথ দ্য হেল্প অফ কিডনি। ওকে, এরপরে আমরা বাকি পয়েন্টগুলো দেখব। এখানে আমাদের কাছে আমরা এর আগের দিন যেটা দেখেছিলাম যে হিস্টামিন, যেটা আমাদের বেসোফিল থেকে রিলিজ হতো, সেটা কিন্তু ইনফ্ল্যামেটরি রিয়াকশনের জন্য রেসপন্সিবল। দ্যাট ইজ ইনভলভড ইন ইনফ্ল্যামেটরি রিয়াকশন। আমাদের বডিতে যেখানে ইনফ্ল্যামেশন হয়, সেখানে কিন্তু হিস্টামিনটা ইনভলভ থাকে। এরপরে ইউসিনোফিল যেটা আমাদের কাছে ছিল, সেটা কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশনের জন্য সেটা ইনভলভ হয়ে থাকে বা অ্যাসোসিয়েটেড থাকে। এরপরে ফ্যাগোসাইটিক সেল আমাদের কাছে কী কী ছিল? একটা ছিল আমাদের নিউট্রোফিল আর একটা ছিল আমাদের মনোসাইট।
এরপরে নিউট্রোফিল যেটা আমাদের ডাব্লিউবিসি ছিল, এটাকে আরেকটা বলা হয়। আমরা দেখেছিলাম এর মধ্যে যে নিউক্লিয়াসটা, এটা 3 থেকে 5টা লোব থাকে এর মধ্যে। ওকে, তো 3 থেকে 5টা লোব থাকার কারণে একে কিন্তু বলা হয় পলিমরফো নিউক্লিয়ার সেলস অথবা পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। এই দুটো এর নাম, পিএমএনসি অথবা পিএমএনএল, পলিমরফো নিউক্লিয়ার সেল অথবা পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটস। এটা হচ্ছে কিন্তু এর আর একটা নাম। রিজন কি, পলিমরফো মানে অনেক ধরনের এর শেপ থাকতে পারে। পলিমরফ, মরফ মানে শেপ, অনেক ধরনের এর আকার থাকতে পারে। এর নিউক্লিয়াসের আমরা দেখেছি যে 3 থেকে 5টা, অনেক জায়গায় লেখা থেকে 4 থেকে 7টা লোব থাকে এর নিউক্লিয়াসে। তো এই নিউক্লিয়াসের কোনো ডেফিনেট শেপ থাকে না, কোনো নির্দিষ্ট আকার থাকে না, আকারটা ভ্যারি করে। ওকে, আকারটা কিন্তু ভ্যারি করে। তো এই যে আকারটার ভেরিয়েশন, এই জন্যই কিন্তু বলা হয় পলিমর্ফ, মানে অনেক আকার এর রয়েছে। ওকে, তো নিউট্রোফিলসকে আমরা কি বলতে পারবো, পিএমএনসি অথবা পিএমএনএল। ওকে, এরপরে আমরা অরিজিন অ্যান্ড ফাংশন অফ প্লাজমা প্রোটিন নিয়ে কথা বলবো। তো প্লাজমা প্রোটিন আমরা এর আগের দিনও দেখেছিলাম যে আমাদের কাছে 3টে প্লাজমা প্রোটিন ছিল, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর প্রোথ্রম্বিন অ্যান্ড ফাইব্রিনোজেন। তো সেগুলো আমরা এক এক করে দেখবো। এই যে প্লাজমা প্রোটিন, এই প্রোটিনটা আমাদের 6 to 8% ছিল, 6 to 8%। ওকে, তো এটা আমাদের কাছে 6 to 8% ছিল। আর এই যে প্লাজমা প্রোটিন, এটা মূলত আমাদের কাছে 3 প্রকারের ছিল। একটা হচ্ছে আমাদের অ্যালবুমিন, তারপরে আমাদের কাছে ছিল প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন, আর একটা ছিল আমাদের কাছে গ্লোবিউলিন। ওকে, তো এই যে ডিফারেন্ট প্লাজমা প্রোটিনস, এদের আমরা অরিজিনটা দেখব, কোথা থেকে এটা অরিজিনেট হয়, আর এর ফাংশনগুলোও আমরা দেখব। তো প্রথমে অ্যালবুমিন যেটা, এটা কিন্তু আমাদের কাছে স্মলেস্ট ব্লাড প্রোটিন। আমাদের ব্লাডে বা প্লাজমাতে যে প্রোটিনগুলো রয়েছে তার মধ্যে স্মলেস্ট প্রোটিন কিন্তু হচ্ছে আমাদের অ্যালবুমিন। এটা স্মলেস্ট বাট অ্যাবান্ডেন্ট, এটা সব থেকে ছোট কিন্তু বেশি পরিমাণে রয়েছে। সব থেকে বেশি পরিমাণেও অ্যালবুমিন রয়েছে, আর সব থেকে ছোটও হচ্ছে অ্যালবুমিন। ওকে, নেক্সট আমরা দেখব, এটা মোস্ট অ্যাবান্ডেন্ট। দেন এটা কিন্তু লিভারে প্রডিউস হয়। এটা কোথায় তৈরি হয়, আমাদের প্রডিউসড বাই লিভার। নেক্সট এর ফাংশন কি ছিল, আমরা এর আগের দিনও দেখেছিলাম, অসমো রেগুলেশন। বডির অসমোলারিটিটা মেনটেন করার ক্ষেত্রে অ্যালবুমিনের একটা অত্যন্ত মেজর বা প্রধান ভূমিকা রয়েছে। এরপরে প্রথমবিন বা ফাইব্রিনোজেনের ক্ষেত্রে আমরা দেখব এগুলো হচ্ছে লার্জেস্ট ব্লাড প্রোটিন। এটা লার্জেস্ট ব্লাড প্রোটিন। এরপরে প্রডিউসড বাই লিভার। ওকে, এটাও কিন্তু লিভারের দ্বারাই প্রডিউস হয়। এরপরে ফাংশন, এর ব্লাড ক্লটিং। আমরা এর আগেও দেখেছিলাম যে প্রথমবিন অ্যান্ড ফাইব্রিনোজেন কিন্তু ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে হেল্প করে থাকে। এরপরে এই গ্লোবিউলিন প্রোটিনটা কিন্তু আমরা নেক্সট স্লাইডে আলাদাভাবে দেখব। ওকে, এরপরে আমরা গ্লোবিউলিন প্রোটিনের কথা বলবো। আমরা এর এর আগের দিনও দেখেছিলাম যে গ্লোবিউলিন প্রোটিন আমাদের কাছে 3 প্রকারের ছিল, আলফা, বিটা অ্যান্ড গামা। তো সেগুলো আমরা এখানে দেখবো যে আমাদের কাছে 3 প্রকারের গ্লোবিউলিন ছিল, আলফা গ্লোবিউলিন, দেন উই হ্যাভ বিটা গ্লোবিউলিন অ্যান্ড দেন গামা গ্লোবিউলিন। আমরা দেখেছিলাম যে আলফা অ্যান্ড বিটা গ্লোবিউলিন এই দুটো কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে সাহায্য করতো। ওকে, আর এই দুটো কিন্তু আমাদের লিভারে তৈরি হয় না। ওকে, নো, এই দুটো লিভারে তৈরি হয়, আমাদের গামা গ্লোবিউলিনটা লিভারে তৈরি হয় না। আলফা অ্যান্ড বিটা এ দুটো কিন্তু আমাদের প্রডিউসড বাই লিভার, এটা লিভারে তৈরি হয়। ওকে, আর এটা আমাদের কি ফাংশনটা কি, কিসে এটা ইনভলভ ছিল, ফাংশনটা কি ছিল, বাইন্ডিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড। এটা যে আমাদের বডিতে ফুড পার্টিকেলসগুলো রয়েছে, সেটা বাইন্ডিং অ্যান্ড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা হেল্পফুল হয়ে থাকে। এরপরে আমরা যদি গামা গ্লোবিউলিনের কথা বলি, আমরা এর আগের দিনও কথা বলেছিলাম যে গামা গ্লোবিউলিন ইজ ইনভলভড ইন ফর্মেশন অফ ইমিউনোগ্লোবিউলিনস। ওকে, অর অ্যান্টিবডি অথবা ইমিউনোগ্লোবিউলিনের ফর্মেশনে কিন্তু আমাদের গামা গ্লোবিউলিনটা ইনভলভ থাকে। তো এটা কি তৈরি করে, আমাদের ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে অথবা অ্যান্টিবডি তৈরি করে। ওকে, এটা প্রডিউস কে করে, এটা প্লাজমা সেল প্রডিউস করে, এটা কিন্তু লিভারে প্রডিউস হয় না। আমরা যদি প্রত্যেকটা প্রোটিনের কথা বলি, অল দ্য ব্লাড প্রোটিনস আর অরিজিনেটেড ফ্রম অথবা প্রডিউসড ফ্রম লিভার। সবগুলো ব্লাড প্রোটিন কিন্তু লিভার থেকে প্রডিউস হয় এক্সেপ্ট আওয়ার গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিনটা ছাড়া, গামা গ্লোবিউলিন কিন্তু প্লাজমা সেল থেকে তৈরি হয়। প্লাজমা সেল এটা হচ্ছে আমাদের এক প্রকারের বি লিম্ফোসাইট, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। এটাকে কিন্তু অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট বলা হয়। এটার মেকানিজমটা আমি একটু পরেই দেখাবো।
ওকে, এর ফাংশনের যদি কথা বলি, ফাংশনটা আমরা এর আগেও দেখেছিলাম যে এর ফাংশন হচ্ছে কিন্তু প্রোটেকশন বা ডিফেন্স প্রোভাইড করা, টু প্রোভাইড প্রোটেকশন অ্যান্ড ডিফেন্স টু আওয়ার বডি। ওকে, এবার আমরা একটা ছোট্ট মেকানিজম দেখব, যেখানে আমরা দেখব যে আমাদের বডিতে কিভাবে অ্যান্টিবডিটা তৈরি হয়। ওকে, আচ্ছা, যারা অ্যান্টিবডি বা অ্যান্টিজেন জানো না, অ্যান্টিজেন এমন একটা কেমিক্যাল যেটা আমাদের বডিতে ইমিউন রেসপন্সটাকে জেনারেট করে। আমাদের বডির ইমিউন রেসপন্সের জন্য যে দায়ী কেমিক্যাল, সেটাকে বলা হয় অ্যান্টিজেন। আর অ্যান্টিজেনের কাউন্টারে আমাদের বডিতে যে প্রোটিনটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যান্টিবডি। ওকে, এইবার আমাদের বডিতে, এটা হিউম্যান বডি, দিস দিস বক্স ইজ হিউম্যান বডি। ওকে, এবার বাইরে থেকে এরকম যদি কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করে, আমাদের বডি যদি এরকম একটা অ্যান্টিবডি এন্টার্স ইনটু দ্য বডি, প্রথমে আমাদের বডিতে যদি প্রবেশ করে, তাহলে এই অ্যান্টিজেনটাকে কিন্তু আমাদের বডিতে যে বি লিম্ফোসাইটটা রয়েছে, বি লিম্ফোসাইট, এইটা কিন্তু এই অ্যান্টিজেনের সাথে কিন্তু বাইন্ড করে ফেলে। ওকে, অ্যান্টিজেনের সাথে আমাদের বি লিম্ফোসাইটটা কিন্তু বাইন্ড হয়ে যায়। ওকে, যখন এই বি লিম্ফোসাইট অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে যায়, তখন এর সেল ডিভিশন হয়ে যায়, আর এটা আমাদের মেমোরি সেল অ্যান্ড প্লাজমা সেল তৈরি করে। ওকে, মেমোরি সেল অ্যান্ড প্লাজমা সেল তৈরি করে। তো এটা এখানে সেল ডিভিশন হয়ে যাবে। ওকে, অ্যান্ড সেল ডিভিশনের ফলে এটা মেমোরি সেল তৈরি করবে, আর তৈরি করবে আমাদের প্লাজমা সেলস। ওকে, এই যে প্লাজমা সেলস, এটাকেই বলা হয় অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। এই দুটোই বি লিম্ফোসাইটের অংশ, কিন্তু এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। মানে এটা অ্যাক্টিভলি, দিস বি লিম্ফোসাইট অ্যাক্টিভলি পার্টিসিপেটস ইন ইমিউন রেসপন্স, সেজন্য এটাকে অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট বলা হয়। আর এই যে প্লাজমা সেল, এখান থেকে কিন্তু আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিনটা প্রডিউস হয়ে থাকে। এটাই আমাদের প্রডিউস করবে অ্যান্টিবডি, যেটা আমাদের ইমিউনোগ্লোবিউলিন আমরা বলে থাকি। ওকে, তো এইটা আমাদের বডির মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হওয়ার একটা সিম্পল প্রসিজার। ওকে, ওকে, এরপরে আমরা এই বিষয়ের উপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। উইচ কম্পোনেন্ট ইজ রিমুভড ফ্রম ব্লাড টু অবটেন সিরাম? সিরামটাকে পাওয়ার জন্য আমাদের ব্লাড থেকে কি কি বের করতে হবে? ফ্রম প্লাজমা, প্লাজমা থেকে। ওকে, ফ্রম প্লাজমা, প্লাজমা থেকে আমরা কি রিমুভ করলে আমরা সিরামটাকে পাবো? তাহলে সিরাম থেকে আমরা যে ক্লটিং ফ্যাক্টরটা যদি রিমুভ করি, তাহলে আমরা কি পাবো? প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর রিমুভ করলে আমরা সিরামটা পাবো। এরপরে, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট লিম্ফ? লিম্ফ সম্বন্ধে কোন স্টেটমেন্টটা ট্রু? ওকে, আমাদেরকে ট্রুটা বের করতে হবে। উইচ স্টেটমেন্ট ইজ ট্রু? ইট কন্টেন্স আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি। নো, আরবিসিটা এর মধ্যে থাকে না, ডাব্লিউবিসি থাকে। তো ওভারঅল স্টেটমেন্ট ইজ রং। ইট ল্যাক্স ডাব্লিউবিসি। নো, ডাব্লিউবিসি থাকে। ইট ল্যাক্স আরবিসি অ্যান্ড প্লেটলেটস। ইয়েস। ইট হ্যাজ অল ফর্মড এলিমেন্টস। না, সমস্ত ফর্মড এলিমেন্ট এর মধ্যে থাকে না, আরবিসি অ্যান্ড প্লেটলেট এর মধ্যে থাকে না। ওকে, তো সমস্ত ফর্মড এলিমেন্ট থাকে না, শুধুমাত্র ডাব্লিউবিসি থাকে। তো ইট ল্যাক্স আরবিসি অ্যান্ড প্লেটলেটস, এটা আমাদের আনসার হবে। এরপরে আমাদের কাছে রয়েছে, উইচ প্রোটিনস অ্যাক্ট অ্যাজ বাফার সিস্টেম ইন ব্লাড? বাফার সিস্টেমের জন্য কে কে ছিল? আমরা এর আগেও দেখেছিলাম যে আমাদের হিমোগ্লোবিন অ্যান্ড বাইকার্বনেট আয়ন। ওকে, সো হিমোগ্লোবিন অ্যান্ড বাইকার্বনেট, দিস ইজ দ্য আনসার। উইচ প্লাজমা প্রোটিন ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট? মোস্ট অ্যাবান্ডেন্ট কে ছিল? আমাদের অ্যালবুমিন। ওকে, আর এটাই আমাদের কার জন্য রেসপন্সিবল ছিল? অ্যালবুমিন, রেসপন্সিবল ফর অসমো রেগুলেশন। ওকে, তো আমাদের আনসার হয়ে যাবে অ্যালবুমিন। উইচ গ্লোবিউলিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডি? অ্যান্টিবডি হিসেবে কোনটা কাজ করে অ্যান্ড ইজ প্রডিউসড বাই প্লাজমা সেলস? এটা আমরা দেখেছিলাম গামা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ প্রোথ্রম্বিন অ্যান্ড ফাইব্রিনোজেন? ব্লাড ক্লটিং। এটা আমাদের ব্লাড ক্লটিং এর জন্য রেসপন্সিবল। ওকে, ওকে, হোয়াট ডাজ PMNL স্ট্যান্ডস ফর ইন রিলেশন টু নিউট্রোফিলস? নিউট্রোফিলসের সম্বন্ধে PMNLটা কি বলে? পলিমরফো, পলিমোনোসাইট লিউকোসাইটস? নো। পলিমরফো নিউক্লিয়ার লিম্ফোসাইট? ইয়েস। পলিমরফো নিউক্লিয়ার, আরে লিম্ফোসাইট হবে না, দিস ইজ রং, লিউকোসাইট। পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, ইয়েস। পলি মেসোডার্মাল নিউক্লিয়েটেড লিম্ফোসাইট? নো। তো আমাদের আনসার সি। এরপরে, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান অ্যান্টিজেন এন্টার্স দ্য হিউম্যান বডি? হিউম্যান বডিতে যখন কোনো অ্যান্টিজেন এন্টার করে তখন কি হয়? ইট ডাইরেক্টলি প্রডিউসেস অ্যান্টিবডি। এটা কি ডাইরেক্টলি অ্যান্টিবডি প্রডিউস করে? নো।
ইট অ্যাক্টিভেটস নিউট্রোফিল, না নিউট্রোফিলসকে অ্যাক্টিভেট করে না। ইট স্টিমুলেটস বি লিম্ফোসাইট, ইয়েস, স্টিমুলেট বি লিম্ফোসাইট টু ফর্ম প্লাজমা সেল অ্যান্ড মেমোরি সেল, ইয়েস, দিস ইজ দ্য আনসার। এটা যখন অ্যান্টিজেন যখন আমাদের বডিতে এন্টার করে তখন সেটা প্রথমে বি লিম্ফোসাইটকে স্টিমুলেট করে, বি লিম্ফোসাইটের সাথে বাইন্ডিং হয়, আর সেই বি লিম্ফোসাইটের সেল ডিভিশন হয়ে সেটা মেমোরি সেলস অ্যান্ড প্লাজমা সেলসে ডিভাইড হয়ে যায়। ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার প্রসেস অফ প্রডিউসিং অ্যান্টিবডি। It is digested by monocytes. No, no, no. So this is our answer. ওকে, এরপরে আমরা একটা ছোট্ট টপিক নেব যেটা হচ্ছে আমাদের প্লাজমা ফ্রেসিস। হোয়াট ইজ প্লাজমা ফ্রেসিস? দিস ইজ আ মেডিকেল প্রসিজার, এটা একটা মেডিকেল প্রসিজার। এখানে কি করা হয় যে ইন দিস প্রসেস আমাদের বডি থেকে প্লাজমাটাকে রিমুভ করা হয়, সেই প্লাজমাটার ট্রিটমেন্ট করা হয়, আর সেটাকে বডিতে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। ওকে, আর সেটা যদি ফিরিয়ে দেওয়ার মতো না হয়, ইফ দ্যাট ইজ নট কম্প্যাটেবল ফর রিটার্নিং, তখন সেই ক্ষেত্রে সেটাকে এক্সচেঞ্জ করে নেওয়া হয়। ওকে, এক্সচেঞ্জ করে কোনো নতুন প্লাজমা সেখানে দিয়ে দেওয়া হয়, তো সাবস্টিটিউট করা হয় অথবা রিটার্ন করা হয়। ওকে, তাহলে কি করা হলো এই প্লাজমা ফেসিসে? আমাদের বডি থেকে প্লাজমাটাকে রিমুভ করা হবে, সেই প্লাজমাটার ট্রিটমেন্ট হবে, অথবা সেটাকে ডিটক্সিফাই করা হবে, আর সেখান থেকে আফটার দ্যাট প্রসেস সেটাকে আবার পুনরায় আমাদের বডিতে ফিরিয়ে দেওয়া অথবা সেটাকে সাবস্টিটিউট করে ফেলা, এই প্রসেসটাকে প্লাজমা ফেসিস বলা হয়। এখন এই প্লাজমাটার ট্রিটমেন্ট কেন করা হয়? ওকে, এখানে প্লাজমাটাকে এই জন্য ট্রিটমেন্ট করা হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বডিতে অটো ইমিউন ডিসঅর্ডার তৈরি হয়। অটো ইমিউন ডিসঅর্ডার মানে বডি সেলস, বডির যে ইমিউন সিস্টেম সেটা বডির নিজস্ব সেলকে অ্যাট্যাক করতে শুরু করে। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের বডির যে নর্মাল সেলস বা হেলদি সেলস সেগুলো কিন্তু আমাদের বডির নিজস্ব ইমিউন সিস্টেম দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আমাদের বডির নিজস্ব সেলসের এগেনস্টে কিন্তু আমাদের অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায়। তখন এইখান থেকে কিন্তু ব্যাপারটাকে সলভ করার একটা উপায় আমাদের হচ্ছে প্লাজমা থেকে এই যে অ্যান্টিবডিগুলো আমরা যদি রিমুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের অটো ইমিউন ডিসঅর্ডারের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কমে যাবে। ওকে, তো সেই জন্য কিন্তু এই প্রসিজারটা করা হয়। তো এখানে কি করা হয়? ইউজ টু এলিমিনেট হার্মফুল সাবস্টান্সেস, যে হার্মফুল সাবস্টান্সগুলো রয়েছে যেমন আমাদের অ্যান্টিবডিজ, ওকে, টক্সিনস অর ইমিউন কমপ্লেক্সেস, আমাদের যে অ্যান্টিবডিজ, টক্সিনস বা ইমিউন কমপ্লেক্সেসগুলো রয়েছে সেগুলো আমাদের বডি থেকে বের করে ফেলা ফ্রম দ্য ব্লাড। ওকে, এটা কি কি ক্ষেত্রে হয়? একটা অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে হয়, আর একটা আমাদের কিডনি ফেলিয়ারের ক্ষেত্রেও হয়ে থাকে। তোমরা অনেকে নাম শুনেছো হিমোডায়ালিসিস, যাদের কিডনি ফেলিয়ার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হিমোডায়ালিসিস করানো হয়। ওকে, তখন সেক্ষেত্রে বডিতে অনেক টক্সিনস কিন্তু অ্যাকুমুলেট হয়ে যায়, জমা হয়ে যায়, আর সেগুলো আমাদের বডি থেকে যদি রিমুভ না করা হয় তাহলে আমাদের বডির অসমো রেগুলারিটি সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, আর আমাদের বডিতে পিএইচটাও ডিস্টার্ব হয়ে যায়। ওকে, টক্সিক এফেক্ট চলে আসে। তো সেই জন্য সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্লাজমাটার হিমোডায়ালিসিস করতে হয়। ওকে, তো সেগুলো আমরা দেখবো এক এক করে। প্রসিজারটা এখানে কি করা হয়? ব্লাড ইজ ড্রন ফ্রম দ্য বডি, প্রথমে আমাদের বডি থেকে ব্লাডটাকে নেওয়া হয়, এরপরে প্লাজমা ইজ সেপারেটেড। ওকে, এখান থেকে প্লাজমাটাকে সেপারেট করে রিমুভ করে নেওয়া হয়, তারপরে কি করা হয়? রিমেইনিং ব্লাড কম্পোনেন্টস আর রিটার্ন টু দ্য বডি উইথ এ প্লাজমা সাবস্টিটিউয়েন্ট। এরপরে যে রিমেইনিং ব্লাড কম্পোনেন্টস রয়েছে মানে যেগুলো আমাদের ফর্মড এলিমেন্টস, সেটাকে আমাদের বডিতে যে ট্রিটেড প্লাজমা রয়েছে মানে আফটার ট্রিটমেন্ট যে প্লাজমাটা পাওয়া যাচ্ছে অথবা প্লাজমা সাবস্টিটিউয়েন্ট সেটার সাথে কিন্তু আমাদের বডিতে পুনরায় সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, তো এইটা কি কি ক্ষেত্রে করা হয় একটু আগে আমি বললাম যে এটা যদি ইন কেস অফ অটো ইমিউন ডিসঅর্ডার, যদি কারোর ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজ হয়ে থাকে যেমন মাইস্থেনিয়া গ্রেভিস, ওকে, মাইস্থেনিয়া গ্রেভিস অর গুলিয়ান বেয়ার সিন্ড্রোম, এই সমস্ত অটোইমিউন ডিসঅর্ডার যেগুলো রয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু এটা করা হয় টু রিমুভ দ্য অ্যান্টিবডি ফ্রম দ্য প্লাজমা। আরেকটা রয়েছে আমাদের যে সার্টেন কিডনি অর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কিছু কিডনি ফেলিয়ারের ক্ষেত্রে এটা করা হয়, কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রেও এটা করা হয় টু রিমুভ দ্য টক্সিনস ফ্রম দ্য ব্লাড। ওকে, এরপরে কি পারপাস এটা করা হয়? টু রিডিউস ডিজিজ কজিং সাবস্টান্স ফ্রম দ্য প্লাজমা, যে কারণে আমাদের বডিতে এফেক্টটা আসছে বা ডিজিজটা তৈরি হচ্ছে সেই যে কজিং এলিমেন্ট সেই সাবস্টান্সগুলোকে বডি থেকে বের করে ফেলা, এটা হচ্ছে আমাদের পারপাস। ওকে,
ওকে, তো এর উপরে আমরা এবার কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ প্লাজমাফেরেসিস? মেইন অবজেক্টিভটা কী ছিল? টু রিডিউস ডিজিজ কজিং সাবস্টান্স ইন প্লাজমা। ওকে, নেক্সট, উইচ অফ দ্য ফলোইং সাবস্টান্সেস আর কমনলি রিমুভড বাই দ্য প্লাজমাফেরেসিস? কী কী রিমুভ করা হয়? অ্যান্টিবডিজ অ্যান্ড টক্সিনস, এটা আমাদের রিমুভ করা হয়। ওকে, ওকে, ইন উইচ কন্ডিশন ইজ প্লাজমাফেরেসিস মোস্ট লাইকলি টু বি ইউজড? কোন কোন ক্ষেত্রে এটাকে করা হয়? ডায়াবেটিস মেলাইটাস? নো। মাইস্থেনিয়া গ্রেভিস? ইয়েস। অ্যানিমিয়া? নো। হাইপারটেনশন? নো। তো মাইস্থেনিয়া গ্রেভিস এটা একটা অটোইমিউন ডিজিজ, এর ক্ষেত্রেও করা হয়। আর কি কি কেস ছিল আমাদের কাছে? কিডনি ফেলিয়ার অ্যান্ড সার্টেন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স। ওকে, what happens to the blood after plasma is removed during plasmapheresis? প্লাজমাফেরেসিসের সময় প্লাজমাটাকে রিমুভ করে নেওয়ার পরে কি করা হয়? ইট ইজ ডিসকার্ডেড, এটা ফেলে দেওয়া হয়? নো। ইট ইজ স্টোরড ফর ফিউচার ইউজ? নো। রিমেইনিং ব্লাড কম্পোনেন্টস আর রিটার্নড উইথ আ প্লাজমা সাবস্টিটিউট? ইয়েস। এটাকে আবার আফটার ট্রিটমেন্ট বডিতে আবার ফিরিয়ে দেওয়া হয়। ওকে, এরপরে আমরা বোন ম্যারোটা দেখব। হোয়াট ইজ বোন ম্যারো, কী কী প্রকারের হয়ে থাকে, এর ফাংশনটা কি, আমরা সেটা দেখব। ওকে, তো হোয়াট ইজ বোন ম্যারো? বোন ম্যারো হচ্ছে আমাদের একটা সফট অ্যান্ড স্পঞ্জি টিস্যু, একটা সফট আর নরম একটা টিস্যু আমাদের বডির মধ্যে। দিস ইজ সফট অ্যান্ড স্পঞ্জি টিস্যু ইনসাইড দ্য বোন। কোথায় থাকে এটা? আমাদের লং বোনের ভেতরে থাকে, ইনসাইড আওয়ার লং বোন। ওকে, এই যে বোন ম্যারো এটা আমাদের দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের রেড বোন ম্যারো আর একটা হচ্ছে আমাদের ইয়েলো বোন ম্যারো। ওকে, তো এটা আমাদের মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা রেড বোন ম্যারো আর একটা হচ্ছে আমাদের ইয়েলো বোন ম্যারো। ওকে, এইবার আমরা এই বিষয়টা একটা লং বোনের ক্রস সেকশনের মাধ্যমে আমরা বুঝবো। তো প্রথমে আমরা যদি একটা লং বোনের ক্রস সেকশন নিয়ে নিই, তাহলে একটা লং বোন নিয়ে আমরা যদি সেটাকে along its length, তার দৈর্ঘ্য বরাবর সেটাকে যদি আমরা কেটে ফেলি, তাহলে আমরা তার একটা ক্রস সেকশন পাবো। তার ভেতরে সেটা দেখতে কীরকম হয়, তো সেটা আমরা এখানে দেখতে পাবো। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন। এই মাঝের যে অংশটা, এটা হচ্ছে কম্প্যাক্ট বোন, এটা অনেক শক্ত হয়। ওকে, আর এই যে উপরের অংশটা, যেটা আমরা হেড বলে থাকি, হেড অফ দ্য বোন, এইটা কিন্তু তুলনামূলক অনেকটা নরম হয়ে থাকে ইন কম্প্যারিজন টু দ্য কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোনের তুলনায় কিন্তু এই অংশটা অনেকটা নরম হয়ে থাকে, আর সেই জন্যই এই বোনটাকে কিন্তু বলা হয় আমাদের স্পঞ্জি বোন। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্পঞ্জি বোন, আর এর নিচে এই অংশটা রয়েছে আমাদের কম্প্যাক্ট বোন। এইবার আমরা যদি আরেকটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে কম্প্যাক্ট বোনের মাঝখানে এখানে কিছু প্লেট লাইক স্ট্রাকচার রয়েছে। এখানে প্লেট লাইক যে স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে বলা হয় বোন প্লেট। ওকে, বোন প্লেট অথবা ট্র্যাবেকুলে, বোন প্লেট অর ট্র্যাবেকুলে। আর এই ট্র্যাবেকুলের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু চ্যানেলের মতো অংশ তৈরি হয়েছে। ক্যানেল বা চ্যানেলের মতো যে অংশ আমরা দেখতে পাচ্ছি বা প্যাসেজ, এই প্যাসেজের মাঝেই কিন্তু আমাদের এই যে লাল আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি, দিস আর বোন ম্যারো, দিস আর রেড বোন ম্যারো। এখানেই কিন্তু আমাদের রেড বোন ম্যারোটা থাকে। আর এই রেড বোন ম্যারোর মাঝে, এই রেড বোন ম্যারোর মধ্যেই কিন্তু আমাদের স্টেম সেলস থাকে। ওকে, আর সেই স্টেম সেলস থেকেই কিন্তু আমাদের সমস্ত ব্লাড সেল তৈরি হয়ে থাকে। অল দ্য ব্লাড সেলস আর প্রডিউসড ফ্রম দ্য স্টেম সেলস প্রেজেন্ট ইনসাইড আওয়ার রেড বোন ম্যারো। ওকে, এরপরে আমাদের এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ইয়েলো কালারের অংশটা, এইটাকে হচ্ছে আমাদের ইয়েলো বোন ম্যারো। ওকে, তো এই বিষয়গুলো আমরা দেখবো এক এক করে। এইখানে আমরা যে রেড কালারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রেড বোন ম্যারো, কন্টেইনস স্টেম সেলস। এর মধ্যে কি থাকে? স্টেম সেল থাকে। আর এই স্টেম সেল থেকে আমাদের ব্লাড প্রডিউস হয়ে থাকে। তো এখান থেকে আমাদের ব্লাড প্রডিউস হয়ে থাকে। আর এই প্রোডাকশন অফ ব্লাড সেলস অর ফর্মড এলিমেন্টস, দিস ইজ নোন অ্যাজ হিমোপয়েসিস। হিমোপয়েসিস মানে হচ্ছে প্রোডাকশন অফ ব্লাড সেলস। ওকে, এখানে আমরা এই যে অংশটা দেখলাম, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইয়েলো বোন ম্যারো। হোয়াট ইজ দিস? দিস ইজ ইয়েলো বোন ম্যারো। আর এর মধ্যে কি থাকে? ফ্যাট স্টোর হয়। দিস স্টোরস ফ্যাট, এখানে ফ্যাট স্টোরেজ থাকে। ওকে, তো আমরা কি দেখলাম? হোয়াট ইজ বোন ম্যারো? বোন ম্যারো ইজ আ সফট অ্যান্ড স্পঞ্জি টিস্যু দ্যাট ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য বোন। এটা দুই প্রকারের হয়ে থাকে, একটা রেড বোন ম্যারো অ্যান্ড ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারোটা থাকে আমাদের স্পঞ্জি বোনের মধ্যে, আর ইয়েলো বোন ম্যারো থাকে আমাদের কম্প্যাক্ট বোনের মধ্যে। রেড বোন ম্যারো থেকে আমাদের হিমোপয়সিস হয়। হিমোপয়সিস মানে হচ্ছে ফর্মেশন অফ ব্লাড সেলস, আর ইয়েলো বোন ম্যারো থেকে আমাদের ফ্যাট স্টোরেজটা হয়ে থাকে। ওকে,
আর এই রেড বোন ম্যারোর মধ্যে আমাদের যে হিমোপয়েসিসটা হয় সেটা কার মাধ্যমে হয়? উইথ দ্য হেল্প অফ স্টেম সেলস প্রেজেন্ট ইনসাইড দ্য বোন ম্যারো, রেড বোন ম্যারো। ওকে, ওকে। এইবার আমরা হিমোপয়েসিসটা দেখব। হিমোপয়েসিস মানে কি? ফর্মেশন অফ ব্লাড সেলস। হোয়াট ইজ হিমোপয়েসিস? ফর্মেশন অফ ব্লাড সেলস। আর এই ব্লাড সেলটা কোথা থেকে ফর্মেশন হতো? ফ্রম দ্য স্টেম সেলস প্রেজেন্ট ইনসাইড আওয়ার রেড বোন ম্যারো। তো আমরা সেজন্য আবার আমাদের যে লং বোনের যে স্পঞ্জি বোনটা, যেটা আমাদের হেড অফ দ্য লং বোন, সেটা আমরা নিয়ে নেব। সেটা যদি আমরা ক্রস সেকশন দেখি তাহলে অনেকটা এরকম দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্র্যাবেকুলে রয়েছে, এর মাঝে আমাদের রেড বোন ম্যারো রয়েছে। আর এখানে যে আমরা যে ব্লু কালারের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টেম সেলস। এই স্টেম সেলসটা যেটা আমাদের রেড বোন ম্যারোর মধ্যে প্রেজেন্ট রয়েছে। তো এটা রয়েছে আমাদের রেড বোন ম্যারো, দিস রেড কালার। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারে আমাদের কাছে স্টেম সেল রয়েছে। আর এই স্টেম সেল থেকে আমাদের কিন্তু সমস্ত ব্লাড সেলসটা তৈরি হয়, তাই একে বলা হয় হিমোপয়েটিক স্টেম সেল। হিমোপয়েটিক স্টেম সেলস মানে ব্লাড সেল ফর্মিং স্টেম সেলস, মানে যে স্টেম সেল থেকে আমাদের ব্লাড সেলটা তৈরি হয় তাকে স্টেম সেলস, হিমোপয়েটিক স্টেম সেলস বলা হয়। তো এটাকে আমরা কি নাম দেব? হিমোপয়েটিক স্টেম সেলস। আচ্ছা, এই যে স্টেম সেলটা আমাদের কাছে রয়েছে, এই স্টেম সেলসের এই স্টেম সেল থেকে আমাদের মূলত 3 প্রকারের সেল তৈরি হয়ে থাকে। আমরা সেগুলো এক এক করে দেখব। প্রথমে আমরা পাবো মেগা ক্যারিওসাইট। এই সেলটা কিন্তু আমাদের স্টেম সেল থেকেই তৈরি হয়। এরপরে আমাদের কাছে রয়েছে লিউকোব্লাস্ট, আর তারপরে আমাদের কাছে রয়েছে এরিথ্রোব্লাস্ট। ওকে, তো মেগা ক্যারিওসাইট এখান থেকে কিন্তু আমাদের প্লেটলেটস তৈরি হয়। কি তৈরি হয়? প্লেটলেটস তৈরি হয়। তো প্লেটলেটস ইজ ফর্মড from our megakaryocyte cells that is originated from our stem cells, that is our hemopoietic stem cells। আবার অনেক ক্ষেত্রে এটাকে প্লিউরিপোটেন্ট স্টেম সেলসও বলা হয়। এবার এই যে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট থেকে কিন্তু আমাদের ডাব্লিউবিসি তৈরি হয়। এই লিউকোপ্লাস্ট হচ্ছে আমাদের ইমম্যাচিওর ডাব্লিউবিসি সেল, ইমম্যাচিওর ডাব্লিউবিসি সেলস। আর এখান থেকে কিন্তু মেটামরফোসিস হয়, মানে এর আকারটা চেঞ্জ হয়, আর সেখান থেকে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডাব্লিউবিসি তৈরি হয়। এরপরে আমাদের রয়েছে এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট থেকে আমাদের এরিথ্রোসাইটটা তৈরি হয়। কিন্তু এই প্রসেসটা কিন্তু একবারেই হয়ে যায় না। এটা কিভাবে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে এই যে এরিথ্রোব্লাস্ট, এখান থেকে আমাদের রেটিকিউলোসাইট তৈরি হয়। রেটিকিউলোসাইট মানে আমাদের কাছে ইমম্যাচিওর আরবিসি। আর এই যে ইমম্যাচিওর আরবিসি, এর মধ্যে কিন্তু আমাদের নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকে। তো হোয়াট ইজ রেটিকিউলোসাইট? রেটিকিউলোসাইট ইজ নিউক্লিয়াস অবটেইনিং ইমম্যাচিওর আরবিসি, মানে নিউক্লিয়াস উপস্থিত থাকা বা নিউক্লিয়াস থাকা এমন একটা আরবিসি যেটা ইমম্যাচিওর। ওকে, তো এটা হচ্ছে আমাদের রেটিকিউলোসাইট, এটা আমাদের ইমম্যাচিওর আরবিসি। আর এর মধ্যে কিন্তু আমাদের নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকে। এখন যখন ম্যাচুরেশন হবে আরবিসি, ডিউরিং ম্যাচুরেশন অফ আরবিসি, এই যে নিউক্লিয়াসটা এটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। ওকে, তো এইবার আমরা দেখব ম্যাচুরেশন অফ আরবিসি এটা কার প্রভাবে হয়ে থাকে? উইথ দ্য হেল্প অফ ভাইটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিড। ভাইটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিড তোমরা অনেকেই দেখেছো বা তোমরা অনেক এক্সপিরিয়েন্সও করে থাকো যে কারো ক্ষেত্রে যদি রক্তের শরীরে ডেফিসিয়েন্সি হয়ে যায়, ব্লাড ডেফিসিয়েন্সি হয়, তখন সেক্ষেত্রে ডাক্তার কিন্তু তাকে ভাইটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিডের একটা সাপ্লিমেন্ট দেয়। ওকে, আর এই সাপ্লিমেন্টেশনের প্রভাবে কি হয়? তার বডিতে আরবিসির নাম্বারটা বেড়ে যায়। ওকে, তো এটা আমাদের আরবিসির ম্যাচুরেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, ভাইটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিড। ওকে, এর ফলে এবার কি হবে? আরবিসি ম্যাচিওর হবে। আর এই ম্যাচুরেশন প্রসেসটা কিভাবে হবে? বাই ইজেক্টিং দিস নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে বাইরে ফেলে দেবে। এই সেলটা এই নিউক্লিয়াসটাকে বাইরে বাইরে বের করে দেবে। আর এটাকে বলা হয় ইজেকশন অফ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা এবার বাইরে বেরিয়ে আসবে, আর এই বাইরে বের করে দেবে এখান থেকে। আর এর ফলে কি হবে? এই নিউক্লিয়াস আর এই আরবিসিটা আলাদা হয়ে যাবে। এখন আমরা এই যে আরবিসিটা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। দিস আরবিসি ইজ ডিভয়েড অফ নিউক্লিয়াস, মানে এই আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। আর এটাকে বলা হয় ম্যাচিওর আরবিসি। ম্যাচিওর আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। আর এই সময় এর দরুনই কিন্তু কি হয়ে থাকে? এই নিউক্লিয়াসের মাঝখানে একটা ডিপ্রেশন চলে আসে, দুই দিক থেকে ডিপ্রেশন আসে, আর এটা বাই কনকেভ শেপ হয়ে থাকে। এইখানে কিন্তু এটা ইমম্যাচিওর আরবিসির ক্ষেত্রে কিন্তু এটা স্ফেরিক্যাল শেপের হয়ে থাকে, গোলাকার শেপ থাকে।
পরে এটা বাইকনকেভ শেপ হয়ে যায় ডিউরিং দ্য ম্যাচুরেশন ফেজ। আর এই প্রসেসের সময় কিন্তু কি হয়, নিউক্লিয়াসটা বাইরে বেরিয়ে আসে, ইজেকশন অফ নিউক্লিয়াস হয়ে যায়, আর দ্য ম্যাচিওর আরবিসি বিকামস ডিভয়েড অফ নিউক্লিয়াস। ওকে, তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট হিমোপয়েসিস, যেখানে আমরা দেখলাম প্লেটলেট ফর্মেশন, ডাব্লিউবিসি ফর্মেশন অ্যান্ড এরিথ্রোসাইট ফর্মেশন বা আরবিসি ফর্মেশন। ওকে ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের কাছে রয়েছে প্লিউরিপোটেন্ট স্টেম সেল, যেটাকে আমরা হিমোপয়েটিক স্টেম সেলস বলেছিলাম। এটার কিন্তু ডিফারেন্সিয়েশন হয় বা মডিফিকেশন হয়, আর এখান থেকে বিভিন্ন গ্রুপ অফ সেলস তৈরি হয়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সিএফইউ ই, সিএফইউ মেগ, সিএফইউ জিএম, এগুলো হচ্ছে গ্রুপ অফ টিস্যু বা গ্রুপ অফ সেলস। এটা কিন্তু এই স্টেম সেল থেকেই তৈরি হয়। আর এগুলো ডিফারেন্ট গ্রুপ অফ টিস্যু থেকে বা ডিফারেন্ট গ্রুপ অফ সেলস থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা আমাদের ব্লাড সেলস তৈরি হচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রো এরিথ্রোব্লাস্ট থেকে আমাদের রেটিকুলোসাইট, আর সেটার ম্যাচুরেশনের মাধ্যমে আমাদের রেড ব্লাড সেলস তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেগা ক্যারিওব্লাস্ট থেকে আমাদের মেগা ক্যারিওসাইট তৈরি হচ্ছে, আর সেখান থেকে আমাদের প্লেটলেটস তৈরি হচ্ছে। ওকে, এখানে আমাদের সিএফইউ জিএম যেটা ছিল গ্রুপ অফ সেলস, এখান থেকে আমাদের বিভিন্ন টাইপ অফ সেলস তৈরি হয়, আর সেগুলোর ম্যাচুরেশনের মাধ্যমে কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডাব্লিউবিসি তৈরি হয়। ওকে, সেটা তোমরা এখানে দেখতে পাবে। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, এটা শুধু তাদের ক্ষেত্রে যাদের একটু বেশি জানার ইচ্ছে রয়েছে, বাকি এই পার্টটা তোমরা স্কিপ করতে পারো। ওকে, এরপর আমরা কিছু কোশ্চেন দেখে নেব। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট রেড বোন ম্যারো ইজ কারেক্ট? রেড বোন ম্যারো সম্বন্ধে কোন স্টেটমেন্টটা কারেক্ট? ওকে, ইট স্টোরস ফ্যাট? নো, রেড বোন ম্যারোতে ফ্যাট স্টোর হয় না, দ্যাট ইজ ইয়েলো বোন ম্যারো। ওকে, ইয়েলো বোন ম্যারোতে ফ্যাট স্টোরেজটা হয়ে থাকে। এরপরে কি বলা হচ্ছে, ইট ইজ ফাউন্ড অনলি ইন কম্প্যাক্ট বোন, না, কম্প্যাক্ট বোনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইয়েলো বোন ম্যারোটা পাওয়া যায়। এরপর ইট ইজ রেসপন্সিবল ফর হিমোপয়েসিস, ইয়েস, হিমোপয়েসিসটা কিন্তু এখানেই হয়ে থাকে। ইট ডাজ নট কন্টেইন স্টেম সেলস, এটা কিন্তু রং, স্টেম সেলসটা কন্টেইন করে থাকে, ইয়েস, কন্টেইনস স্টেম সেল, কন্টেইনস স্টেম সেলস। ওকে, আমাদের আনসার হয়ে যাবে সি। এরপরে দ্য ইয়েলো বোন ম্যারো পার্টিকুলারলি ফাংশনস টু স্টোর ফ্যাট। এরপরে বলা হচ্ছে হিমোপয়েটিক স্টেম সেলস ইন রেড বোন ম্যারো গিভস রেজ টু অল দ্য ফলোয়িং এক্সেপ্ট। হিমোপয়েটিক স্টেম সেলস থেকে সমস্ত কিছু তৈরি হয়, কোনটা ছাড়া? প্লেটলেট তৈরি হয়, ডাব্লিউবিসি তৈরি হয়, আরবিসি তৈরি হয়, কন্ড্রোসাইট, নো নো নো, কন্ড্রোসাইট তৈরি হয় না, দিস ইজ বোন ফর্মিং সেল, দিস ইজ বোন ফর্মিং, কন্ড্রোসাইট বোন ফর্মিং না, কার্টিলেজ ফর্মিং সেলস, দিস ইজ কার্টিলেজ ফর্মিং সেলস। এটা কিন্তু আমাদের রেড বোন ম্যারোতে যে স্টেম সেলস রয়েছে সেখান থেকে কিন্তু এটা তৈরি হয় না। তো আমাদের আনসার কোনটা হয়ে যাবে? এইটা। এখানে এক্সেপ্ট বলা হচ্ছে না, কোনটা হয় না, এক্সেপ্ট। ওকে, নেক্সট, রেটিকুলোসাইটস সিন ডিউরিং এরিথ্রোপয়েসিস আর ক্যারেক্টারাইজড বাই। যে রেটিকুলোসাইট এরিথ্রোপয়েসিসের সময় দেখা যায় সেটা কি ক্যারেক্টার রয়েছে বা কি বৈশিষ্ট্য রয়েছে? তার ক্ষেত্রে অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন, নো। প্রেজেন্স অফ নিউক্লিয়াস, ইয়েস। প্রেজেন্স অফ রেমন্যান্ট নিউক্লিয়াস, মানে অবশিষ্ট নিউক্লিয়াস থাকে কি তার মধ্যে? না না, তার মধ্যে পুরোটাই নিউক্লিয়াস থাকে। এর মধ্যে বিং ম্যাচিওর আরবিসি, নো, এটা ম্যাচিওর আরবিসি না, immature RBC, the presence of nucleus. Which vitamin is essential for maturation of reticulocyte into mature RBC? Reticulocyte থেকে RBC ম্যাচুরেশনের জন্য কি কি প্রয়োজন হয়? ভিটামিন B12 and folic acid. The pluripotent stem cells gives rise to only blood cells, no. Only lymphocytes, no. Myeloid and lymphocyte stem cells, only megakaryocyte, no. Both myeloid and lymphocyte stem cells. এরপরে মেগা ক্যারিওসাইটস গিভস রেজ টু, মেগা ক্যারিওসাইট থেকে কি পাওয়া যায়? প্লেটলেটস। এরপরে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ আরবিসি ফর্মেশন, আরবিসি ফর্মেশনের কারেক্ট সিকোয়েন্সটা কি? প্রথমে কি ছিল আমাদের কাছে? মেগা ক্যারিওব্লাস্ট, নো। এরিথ্রোব্লাস্ট, ইয়েস, প্রথমে আমাদের কাছে কি ছিল? এরিথ্রোব্লাস্ট, তারপর রেটিকুলোসাইট, অ্যান্ড দেন উই হ্যাভ আরবিসি। সো দিস ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। এরপর আমরা হিমোগ্লোবিনটা দেখব। আসলে হিমোগ্লোবিনটা এর আগের চ্যাপ্টার রেসপাইরেশনে অনেক ডিটেলসে করানো হয়েছিল, তো এখানে আমরা এটার একটা কুইক রিভিশন করে নেব। ওকে, তো হিমোগ্লোবিন আমরা কি দেখেছিলাম? হিমোগ্লোবিন আমাদের কাছে ছিল একটা গ্লোবিউলার প্রোটিন, যেটা আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করে থাকতো।
ওকে, একটা গ্লোবিউলার প্রোটিন যেটা আমাদের বডিতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতো। ওকে, so this is a globular protein that transport gases, basically oxygen and CO2 in our body. ওকে, এরপরে এটা আমাদের কাছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার ছিল। ওকে, প্রোটিনের চারটা স্ট্রাকচার থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। তো এটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। এরপরে প্রেজেন্ট ইন আরবিসি, হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আরবিসিতে পাওয়া যায়। এর পরিমাণটা কত? 12 থেকে 16 মিলিগ্রাম প্রতি 100 ml ব্লাডে। প্রতি 100 ml ব্লাডের মধ্যে 12 থেকে 16 মিলিগ্রাম থাকে। এরপরে আমরা আরবিসিটা কি দেখেছিলাম? বাইকনকেভ শেপ। আমরা দেখতে পাচ্ছি এদিক থেকেও সেটা চাপা, এদিক থেকেও চাপা, তো বাইকনকেভ শেপ দেখতে হয়। এটা আমরা সেকশনাল ভিউ দেখছি, ক্রস সেকশনাল ভিউ। এটা আমরা উপর থেকে সারফেস ভিউ দেখছি। এরপরে আমরা যদি হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখি, কোয়াটারনারি স্ট্রাকচার, সেটা দেখতে এরকম হয়। ওকে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি লাইট ব্লু কালার, এটা হচ্ছে আমাদের কাছে আলফা চেইন, আর যেটা ডার্ক ব্লু কালার এটা আমাদের কাছে বিটা চেইন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি দুটো আলফা গ্লোবিউলিন রয়েছে, দুটো বিটা গ্লোবিউলিন রয়েছে, আর এদের মাঝখানে আয়রন কোর রয়েছে। দিস আর আয়রন কোর। ওকে, এটা আমি একটা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম এর আগের চ্যাপ্টারে। আমাদের কাছে এরকম রয়েছে আলফা আলফা চেইন, আর দুটো রয়েছে আমাদের কাছে বিটা চেইন, আর এর মাঝখানে আমাদের আয়রন কোর রয়েছে। ওকে, এইবার আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখে নেব। আমরা জানি যে হিমোগ্লোবিন দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হিম আর একটা গ্লোবিউলিন পার্ট। ওকে, তো এই আমাদের কাছে হিমোগ্লোবিন রয়েছে। প্রথম আমাদের কাছে যে পার্ট সেটা হচ্ছে আমাদের হিম গ্রুপ, যেটা আমাদের কাছে একটা প্রস্থেটিক গ্রুপ ছিল। ওকে, আর এরপরে আমাদের কাছে রয়েছে পেপটাইড চেনস। প্রথমে আমরা হিম গ্রুপ নিয়ে যদি কথা বলি, তাহলে হিম গ্রুপের মধ্যে আমাদের 4টে সাব ইউনিট ছিল। ওকে, ইট হ্যাজ 4 সাব ইউনিট। এরপরে ইচ সাব ইউনিট কন্টেন্স আ হিম প্রস্থেটিক গ্রুপ। প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে একটা হিম প্রস্থেটিক গ্রুপ ছিল, হুইচ হ্যাজ অ্যান আয়রন অ্যাট ইটস সেন্টার। এর মধ্যে একটা আয়ন ছিল। ওকে, আর এটা ফেরাস অবস্থায় রয়েছে, ফেরাস, দিস ইজ Fe2+। এরপরে দ্য আয়রন বাইন্ডস টু অক্সিজেন রিভার্সিবলি। এটা অক্সিজেনের সাথে রিভার্সিবলি বাইন্ডিং করে, মানে বাইন্ডিংটা তৈরি হয় আবার ব্রেক হয়ে যায়। ওকে, এরপরে পেপটাইড চেন, ইট হ্যাজ 4 পেপটাইড চেনস। নেক্সট, অ্যাডাল্টসদের ক্ষেত্রে দুটো আলফা অ্যান্ড দুটো বিটা চেন থাকে, কিন্তু ফিটাল লাইফে সেটা কি থাকে? দুটো আলফা অ্যান্ড দুটো গামা চেন থাকে। ওকে, এরপর আমরা হিমোগ্লোবিনের ডিফারেন্ট কম্পাউন্ডস দেখব। ডিফারেন্ট কম্পাউন্ডস অফ হিমোগ্লোবিন অ্যান্ড ডেরিভেটিভস অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থেকে কী কী তৈরি হয় আর কী কী কম্পাউন্ড তৈরি হয় সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখে নেব ফাংশনাল হিমোগ্লোবিন কম্পাউন্ডস, মানে যে কম্পাউন্ডগুলো ফাংশনাল থাকে। প্রথমে আমাদের কাছে রয়েছে অক্সি হিমোগ্লোবিন। ওকে, অক্সি হিমোগ্লোবিনটা কি? অক্সি হিমোগ্লোবিন বাউন্ড টু অক্সিজেন। হিমোগ্লোবিন বাউন্ড টু অক্সিজেন। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ডিং করে যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিন। এটাকে HbO2 দ্বারা ডিনোট করা হয়। ওকে, এটা আমাদের আর্টেরিয়াল ব্লাডে পাওয়া যায়। আমাদের আর্টারির মধ্যে যে ব্লাডটা থাকে সেখানে এটা পাওয়া যায়। এরপরে আমাদের কাছে রয়েছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের HbCO2 অথবা কার্বামিনো হিমোগ্লোবিন। এটা আমাদের ভিনাস ব্লাডে পাওয়া যায়, বা আমাদের শিরার মধ্যে যে ব্লাডটা থাকে সেখানে পাওয়া যায়। অক্সি হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আমাদের ধমনীর মধ্যে যে ব্লাডটা থাকে সেখানে পাওয়া যায়। এরপরে ডিঅক্সি হিমোগ্লোবিন, এটাকে HHB অথবা HbH দ্বারা ডিনোট করা হয়। ওকে, এইটা হিমোগ্লোবিন উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া যে হিমোগ্লোবিনটা সেটাকে বলা হয় ডিঅক্সি হিমোগ্লোবিন। এটা হিমোগ্লোবিন যখন H+ আয়নের সাথে বাইন্ড করে তখন HHB তৈরি হয়। এটাকে হিমোগ্লোবিনিক অ্যাসিডও বলা হয় অথবা ডিঅক্সি হিমোগ্লোবিন বলা হয়। ওকে, এরপরে আমরা হিমোগ্লোবিন ডেরিভেটিভস দেখব। এই হিমোগ্লোবিন ডেরিভেটিভস সেটা আমাদের নন ফাংশনাল বা প্যাথোলজিক্যাল ফর্মস। এটা নন ফাংশনাল, মানে যখন হিমোগ্লোবিনের ডেরিভেটিভস তৈরি হয় তখন সেটা কিন্তু পার্মানেন্ট। সেখানে হিমোগ্লোবিনটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, ইররিভার্সিবল বন্ডিং তৈরি হয়, আর সেই হিমোগ্লোবিনটা কিন্তু আর এফেক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর আমাদের বডিতে যে এফেক্টিভ হিমোগ্লোবিনের পরিমাণ সেটা কমে যায়। ওকে, দিজ আর মডিফাইড ফর্মস ডিউ টু ডিজিজ অর টক্সিসিটি। এটা যদি কোনো টক্সিসিটি হয় বা ডিজিজ হয় সেই ক্ষেত্রে হয়। কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে,
পয়জনিং যেটা হয়ে থাকে বা টক্সিসিটি, যেমন কার্বন মনোক্সাইড পয়জনিং সেক্ষেত্রে হয়ে থাকে। তো সেগুলো আমরা এক এক করে দেখব। তো প্রথমে আমাদের কাছে রয়েছে কার্বক্সি হিমোগ্লোবিন, HbCO। এটা কখন হয়? যখন কার্বন মনোক্সাইড পয়জনিং হয় সেক্ষেত্রে এটা তৈরি হয়ে থাকে। এখানে কি হয় যে কার্বন মনোক্সাইড এটা কিন্তু 200 থেকে 300 গুণ বেশি ফাস্টার দেন অক্সিজেন এটা কিন্তু বাইন্ড হয়। অক্সিজেনের থেকে 200 থেকে 300 গুণ বেশি তাড়াতাড়ি কিন্তু এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, আর এটা একটা ইররিভার্সিবল বন্ড তৈরি করে। এই বন্ডটা আর ব্রেক হয় না। তো হিমোগ্লোবিনটা পার্মানেন্টলি ব্লক হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর সেই হিমোগ্লোবিনটা কিন্তু আর কোনো কাজের থাকে না। এরপরে আমরা মিথামোগ্লোবিন দেখব। মিথামোগ্লোবিন মানে এখানে কি হয় যে এখানে অক্সিডেশন হয়ে যায়, আয়রনের অক্সিডেশন হয়ে যায়, ফেরাস থেকে ফেরিক হয়ে যায়। এখানে কি হয়ে যায় যে ফেরিক আয়ন হয়ে যায়, Fe3+, থাকার কথা কি Fe2+। এই জন্য কিন্তু এখানেও কিন্তু অক্সিজেন বাইন্ডিং প্রসেসটা আর হতে পারে না। তো এই হিমোগ্লোবিনটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। এরপর আমরা দেখব যে আমাদের বডিতে যদি মিথামোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে কিন্তু বলা হয় মিথামোগ্লোবিনিমিয়া। ওকে। এরপরে সালফ হিমোগ্লোবিন। সালফ হিমোগ্লোবিনটা কি? যে হিমোগ্লোবিন মডিফাইড বাই হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইডের সাথে যখন এটা কেমিক্যালি রিয়্যাক্ট করে ফেলে তখন সেক্ষেত্রে সালফ হিমোগ্লোবিন তৈরি হয়। এটা গ্রিনিশ কালারের অনেকটা হয়। ওকে। এখানেও কিন্তু ইররিভার্সিবল বন্ডিং তৈরি হয়, এখানেও হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায়। এরপরে আমাদের কাছে রয়েছে সায়ানোগ্লোবিউলিন। সায়ানাইডের সাথে যখন অ্যাক্ট করে তখন আমাদের সায়ানোগ্লোবিউলিন তৈরি হয়। হিমোগ্লোবিন রিয়্যাক্ট উইথ সায়ানাইড, এর ক্ষেত্রে কিন্তু স্টেবল কম্পাউন্ডটা তৈরি হয়, আর এটা কিন্তু অনেক সময় ল্যাবে মেজারমেন্টের কাজে কিন্তু ইউজ হয়। এরপরে আমরা দেখব হিমোগ্লোবিন ব্রেকডাউন প্রোডাক্টস। হিমোগ্লোবিন ভেঙে নিয়ে কি কি প্রোডাক্ট তৈরি হয়। তো যে হিম পার্টটা আমাদের রয়েছে, হিমোগ্লোবিনের দুটো পার্ট, একটা হিম পার্ট, একটা গ্লোবিউলিন পার্ট। তো হিম পার্টটা ভেঙে নিয়ে ডিজেনারেট হয়ে আমাদের কাছে কি কি তৈরি হয়? প্রথমে আমাদের তৈরি হয় বিলিরুবিন। ওকে। এটা একটা পিগমেন্ট, এটা আমাদের লিভারে তৈরি হয় বিলিরুবিন, এটা কিন্তু ইয়েলো কালারের। আর একটা রয়েছে বিলিভার্ডিন, এটা আমাদের গ্রিন কালারের পিগমেন্ট। এই দুটোই কিন্তু আমাদের লিভারের মধ্যে তৈরি হয়, আর এটা আমাদের উইথ দ্য হেল্প অফ আওয়ার এক্সক্রিটরি সিস্টেম এটা আমাদের বাইরে বেরিয়ে আসে। এরপরে যে গ্লোবিউলিন প্রোটিনটা সেটা যখন ডিজেনারেট হয় তখন সেখান থেকে আবার অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। আমরা জানি যে গ্লোবিউলিন একটা প্রোটিন পার্ট, আর প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তখন আর যখন অ্যামিনো অ্যাসিড ব্রেকডাউন হবে তখন সেখান থেকে কিন্তু আবার পুনরায় অ্যামিনো অ্যাসিডটা পাওয়া যাবে। এরপরে আমাদের হেমিক্রোম তৈরি হয় কখন? ডিজেনারেটেড হিমোগ্লোবিন উইথ প্রেসিপিটেটেড হিম, এর মধ্যে প্রেসিপিটেটেড হিম থাকে। ওকে। এটা কিন্তু আমাদের যে পুরনো আরবিসি যেটা এজিং হয়ে যায়, যেটা প্রায় 120 ডেজের কাছাকাছি চলে যায়, তখন কিন্তু এই হেমিক্রোমটা তৈরি হয়। এবার আমরা কিছু প্রশ্ন দেখে নেব। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের প্রাইমারি ফাংশনটা কি ছিল? ট্রান্সপোর্টেশন অফ গ্যাস। এরপরে হাউ মেনি পলিপেপটাইড চেইনস আর প্রেজেন্ট ইন অ্যাডাল্ট হিমোগ্লোবিন? অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে 4টা ছিল, 4টা আলফা 2 বিটা 2, দুটো আলফা দুটো বিটা। তো আমাদের হয়ে যাবে এটা। Which of the following is a functional compound of hemoglobin found in atrial blood? Atrial blood এ কি পাওয়া যায়? আমাদের অক্সি হিমোগ্লোবিন পাওয়া যায়, আর সেটা আমাদের ফাংশনাল। তো দিস ইজ অক্সি হিমোগ্লোবিন। এরপরে হোয়াট মেক্স কার্বক্সি হিমোগ্লোবিন ডেঞ্জারাস? কার্বক্সি হিমোগ্লোবিন ডেঞ্জারাস কেন? কারণ এটা 200 থেকে 300 গুণ বেশি তাড়াতাড়ি টাইটলি বাউন্ড করে অক্সিজেনের সাথে, ইররিভার্সিবল বন্ডিং করে, আর হিমোগ্লোবিনটাকে নষ্ট করে ফেলে। এরপরে which hemoglobin derivative is associated with methemoglobinemia? এটা কোনটা? মেথেমোগ্লোবিন। এরপরে what is the significance of glycated hemoglobin? HbA1c। HbA1c যেটা আমাদের, এটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে ইন্ডিকেট করে। দিস ইন্ডিকেট লং টার্ম ব্লাড গ্লুকোজ লেভেল। আচ্ছা, এটা মনে হয় বলা হয়নি, জাস্ট আ মিনিট, এই পয়েন্টটা বলা হয়নি, আমি এখানে লিখে দিচ্ছি যে হিমোগ্লোবিন যখন গ্লুকোজের সাথে বাইন্ড করে তখন তৈরি করে HbA1c। ওকে। এইটা হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা যখন গ্লুকোজের সাথে বাইন্ডিং হয় তখন এটা তৈরি হয়। এটার একটা মাত্রা থাকে বডির মধ্যে। এটা যদি 6.5 বা 7-এর বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের বডিতে ডায়াবেটিসটা
মানে তখন সেই পার্সনটাকে ডায়াবেটিক হিসেবে ধরা হয়। ওকে, তো এটা ডায়াবেটিস বা গ্লুকোজ লেভেলের ইন্ডিকেশনের জন্য এটা ইউজ করা হয়। এরপরে উইচ অফ দ্য ফলোইং ইজ এ ব্রেকডাউন প্রোডাক্ট অফ হিম পার্ট। ব্রেকডাউন প্রোডাক্ট অফ হিম পার্ট থেকে কোনটা আসে? বিলিরুবিন, আর একটা কি? বিলিভার্ডিন। উইচ ইজ দ্য কম্পোজিশন অফ ফিটাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিনের কাছে কি ছিল? আমাদের দুটো গামা চেইন ছিল। তো দিস ইজ দ্য আনসার, 2 আলফা অ্যান্ড 2 গামা চেইনস। এরপরে আমরা দেখব ব্লাড ভলিউম অ্যান্ড ইটস রেগুলেশন। ওকে, আমাদের নর্মাল হেলদি হিউম্যানের ক্ষেত্রে ব্লাড ভলিউমটা কি থাকে? একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা যদি মেল ফিমেলের কথা বলি, তো মেলের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 লিটার, 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আমাদের 4 to 5 লিটার ব্লাড থাকে। ওকে, এরপরে আমাদের যে ব্লাডটা রয়েছে এটা আমাদের বডি ওয়েটের 7 to 8% কনস্টিটিউট করে। ওকে, আমাদের বডি ওয়েটের 7 থেকে 8% আমাদের রক্তের ওয়েট। ওকে, এরপরে আমাদের যে রেগুলেশন অফ ব্লাড ভলিউম এটা কাদের মাধ্যমে হয়ে থাকে? এটা মূলত হয়ে থাকে বাই কিডনি, হরমোনস অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স মেকানিজম। আমাদের বডিতে কিডনি, হরমোন অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স মেকানিজম এই তিনটের মাধ্যমে কিন্তু আমাদের এই যে ব্লাড ভলিউমটা সেটা রেগুলেট হয়ে থাকে। ওকে, এবার এটা কি কি প্রসেসের মাধ্যমে রেগুলেট হয় সেগুলো আমরা দেখব। মূলত 4টে প্রসেসের মাধ্যমে এটা হয়ে থাকে। প্রথমে আমাদের কাছে রয়েছে এডিএইচ। এডিএইচ আমাদের একটা হরমোন যেটা আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এরপরে আমাদের কাছে রয়েছে রাস। এটা একটা সিস্টেম আমাদের বডির মধ্যে, যেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এটা আমাদের বডির মধ্যে একটা মেকানিজম, এর মাধ্যমে আমাদের বডিতে ব্লাড ভলিউমটা রেগুলেট হয়। এরপরে আমাদের কাছে রয়েছে এট্রিয়াল নাট্রি ইউরিয়েটিক পেপটাইড। এটা একটা আমাদের বডির মধ্যে এটা একটা কেমিক্যাল, এর মাধ্যমে কিন্তু আমাদের ব্লাড ভলিউমটা রেগুলেট হয়। আর একটা রয়েছে আমাদের মধ্যে থার্স্ট মেকানিজম। এখানে কি হয় যে আমাদের যখন তেষ্টা পাই তখন আমরা জল খাই, আর সেখান থেকে কিন্তু আমাদের ব্লাড ভলিউমটা মেনটেন হয়। ওকে, এইবার আমরা এক এক করে প্রত্যেকটা ফ্যাক্টর দেখব। তো প্রথমে আমাদের কাছে রয়েছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা কি করে যে আমাদের কিডনিতে আমাদের যে জলের যে অ্যাবজর্পশন, ওয়াটার অ্যাবজর্পশন সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়, ইনক্রিজ দ্য ওয়াটার অ্যাবজর্পশন ইন কিডনি। এর মাধ্যমে কি হয়? আমাদের ব্লাড ভলিউমটা ইনক্রিজ করে যায়, ব্লাড ভলিউম ইনক্রিজ করে। নেক্সট আমাদের কাছে রয়েছে রাস সিস্টেম, দ্যাট ইজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এখানে কি হয়? দিস প্রমোটস সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। আমাদের বডিতে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশনটাকে প্রমোট করে, মানে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয় ফ্রম দ্য কিডনি। আর এর ফলে কি হয়? ব্লাড ভলিউমটা কিন্তু ইনক্রিজ করে। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে এট্রিয়াল নাট্রি ইউরেটিক পেপটাইড। এটা আমাদের হার্ট থেকে রিলিজ হয় মূলত যখন আমাদের প্রেশারটা অত্যধিক বেড়ে যায়। তখন এটা কি করে? প্রমোটস সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন। এটা আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রিশনটা বাড়িয়ে দেয়, মানে আমাদের বডি থেকে সল্ট অ্যান্ড এক্সেস ওয়াটারটাকে বের করে দেয়। এর ফলে কি হয়? ব্লাড ভলিউমটা ডিক্রিজ করে। ওকে, দিস ইজ ইন কেস অফ হাই প্রেশার বা হাইপার টেনশন, তখন এটা কিন্তু কাজ করে। এরপরে থার্স্ট মেকানিজম। এখানে কি হয়? ট্রিগার্ড বাই ডিহাইড্রেশন। আমাদের বডিতে যদি ডিহাইড্রেশন হয় তখন এই থার্স্ট, আমাদের বডিতে কিন্তু কিছু থার্স্ট রিসেপ্টর থাকে, সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। আর এটা আমাদের ওয়াটার ইনটেকটাকে প্রমোট করে আর রিস্টোরস দ্য ব্লাড ভলিউম। আর যে ব্লাড ভলিউমটা আমাদের কমে গেছিলো সেটাকে কিন্তু আবার পুনরায় রিস্টোর করে। এখানে একটা জিনিস যদি আমরা দেখি, এই রাস সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে? আমাদের বডিতে ব্লাড ভলিউমটা ইনক্রিজ করছে। আর আমাদের যে এএনপি, এট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এর মাধ্যমে কিন্তু আমাদের ব্লাড ভলিউমটা ডিক্রিজ করছে। তো আমাদের রাস অ্যান্ড এএনপি এই দুটো কিন্তু একে অপরের অপোজিট। ওকে, দিস টু আর সিস্টেম, এর মাধ্যমে কি হচ্ছে? যে একে অপরের অপোজিট। ওকে, তো এটাকে আমরা কি বলতে পারবো? অ্যান্টাগনিস্টিক। অপোজিটকে কি বলা হয়? অ্যান্টাগনিস্টিক। তো রাস অ্যান্ড এএনপি আর অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার। ওকে, এবার আমরা কিছু কোশ্চেন দেখে নেবো। হোয়াট পার্সেন্টেজ অফ বডি ওয়েট ডাজ ব্লাড কনস্টিটিউট ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান? একটা অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে কতটা বডি ওয়েট ব্লাডের থাকে? 7 to 8%. Which hormone promotes water reabsorption in the kidney to increase blood volume? কোনটা? আমাদের অ্যান্টিডাইউরেটিক হরমোন এডিএইচ। এরপরে বলা হচ্ছে আমাদের যে রাস মেকানিজম, দিস ইজ প্রাইমারিলি ফাংশনস টু। কি করে এটা? ব্লাড ভলিউমকে ডিক্রিজ করে? নো, ইনক্রিজ করে। ইয়েস, বাই রিটেইনিং সোডিয়াম অ্যান্ড ওয়াটার। ইয়েস,
স্টিমুলেট থার্স্ট টু নো, ব্রেক ডাউন এক্সেস ব্লাড সেলস, নো। আমাদের কি হয়ে যাবে? সেকেন্ড অপশন। উইচ অফ দ্য ফলোইং মেকানিজমস হ্যাজ অ্যান অ্যান্টাগনিস্টিক এফেক্ট টু রাস, রাসের অ্যান্টাগনিস্টিক এফেক্ট কার ক্ষেত্রে রয়েছে? ফর ইন কেস অফ ব্লাড ভলিউম রেগুলেশন, ব্লাড ভলিউম রেগুলেশনের ক্ষেত্রে কোনটা হয়ে যাবে আমাদের? এএনপি, এট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর অথবা পেপটাইড। এরপরে আমরা দেখব বাফার সিস্টেম ইন ব্লাড অ্যান্ড রেগুলেশন অফ ব্লাড পিএইচ। ব্লাড পিএইচটা কীভাবে রেগুলেট হয় আর আমাদের বডিতে বাফার সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমাদের বডিতে নর্মাল ব্লাডের যে পিএইচটা থাকে সেটা আমাদের 7.35 to 7.45 থাকে, দ্যাট ইজ স্লাইটলি অ্যালকালাইন বা স্লাইটলি বেসিক। আর এই যে আমাদের পিএইচ, এটা কী জন্য জরুরি? এটা আমাদের জরুরি ফর আওয়ার এনজাইম ফাংশন, আমাদের বডিতে যে এনজাইমটা রয়েছে সেটা নর্মাল ফাংশনিংয়ের জন্য, আর আমাদের সেলুলার অ্যাক্টিভিটিটা নর্মাল যাতে থাকে সেটার জন্য কিন্তু আমাদের এই পিএইচটা কিন্তু আমাদের জরুরি। ওকে, এবার আমরা দেখব যে আমাদের ব্লাডের মধ্যে যে আমাদের যে পিএইচটা রেগুলেট হয় সেটা কোন কোন বাফার সিস্টেমের মাধ্যমে হয় সেটা আমরা দেখব। তো আমাদের কাছে বাফার্স যেটা আমাদের ব্লাডের ক্ষেত্রে রয়েছে সেটা আমাদের প্রথমে রয়েছে আমাদের বাইকার্বনেট বাফার সিস্টেম, বাইকার্বনেট বাফার সিস্টেম। দেন আমাদের কাছে রয়েছে প্রোটিন বাফার সিস্টেম। ওকে, এই দুটো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি যে এই দুটোর মাধ্যমে কিন্তু আমাদের বডিতে ব্লাডের বাফার সিস্টেমটা কাজ করে। এরপরে আমাদের কাছে আরেকটা রয়েছে ফসফেট বাফার সিস্টেম। ওকে, তো সব থেকে যেটা আমাদের ফাস্ট কাজ করে আর এফেক্টিভ যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার সিস্টেম। এখানে কি হয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট বাফার সিস্টেম, এখানে আমরা অলরেডি এই প্রসেসগুলো দেখেছিলাম আমাদের কোথায়? রেসপিরেশন চ্যাপ্টারে, যে আমাদের বাইকার্বনেট আয়নটা H+ আয়নের সাথে যুক্ত করে আমাদের এখানে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবে হয়। আর এখানে বাইকার্বনেট, এখানে যে আমাদের এরপর আমাদের যে আমাদের যে কার্বনিক অ্যাসিড রয়েছে এটা আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজের প্রভাবে H2 and CO2 এতে ভেঙে যায়। তো এইভাবে কিন্তু আমাদের যে বাইকার্বনেট বাফার সিস্টেমটা সেটা কাজ করে। এরপর আমাদের প্রোটিন বাফার সিস্টেম, প্রোটিনে আমাদের কি রয়েছে? হিমোগ্লোবিন। তো আমাদের প্রোটিন লাইক হিমোগ্লোবিন অ্যাক্ট অ্যাজ বাফার। এখানে কি হয়েছে? H+ আয়নের সাথে কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা বাইন্ড করে যায়, আর এখানে কি তৈরি করে? আমাদের ডিঅক্সি হিমোগ্লোবিন অথবা হিমোগ্লোবিনিক অ্যাসিড, এর মাধ্যমে কিন্তু এই পিএইচটাকে রেগুলেট করে। এরপরে আমাদের কাছে রয়েছে ফসফেট বাফার সিস্টেম। এখানে কি থাকে যে এটা যে H2PO4- আয়নটা এটা আমাদের H+ আয়নের সাথে যুক্ত হয়ে HPO4 2- এই আয়নটা তৈরি করে। তো এখানে আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে H+ আয়নের সাথে এগুলো যুক্ত হয়ে কি করছে? আমাদের পিএইচটাকে রেগুলেট করছে। এরপর আমরা রেগুলেশন অফ ব্লাড পিএইচটা দেখব। এখানে আমাদের কাছে রয়েছে বাফার সিস্টেম, এরপরে রয়েছে রেসপিরেটরি রেগুলেশন, এরপরে রয়েছে আমাদের কাছে রেনাল রেগুলেশন। রেনাল রেগুলেশন মানে যেটা কিডনির মাধ্যমে হয়, রেসপিরেটরি রেগুলেশন মানে যেটা আমাদের লাংসের মাধ্যমে হয়। বাফার সিস্টেম এটা কি? এটা সব থেকে ফাস্ট অ্যাক্ট করে। ওকে, দিস ইজ ইমিডিয়েট ফাস্ট অ্যাক্টিং রেসপন্স টু পিএইচ চেঞ্জ। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে লাংস রেগুলেট পিএইচ বাই রেগুলেটিং আওয়ার CO2 লেভেল। আমাদের CO2 লেভেলটাকে রেগুলেট করার মাধ্যমে আমাদের পিএইচটাকে নিয়ন্ত্রণ করে। এখানে কিভাবে হয় এটা? CO2 যখন বেড়ে যায় তখন H+ আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায়, পিএইচটা কমে যায়। এই সময় কি করবে? লাংস অ্যাক্ট করবে আর CO2টাকে কমিয়ে দেবে, H+ আয়ন কনসেন্ট্রেশন কমিয়ে দেবে আর পিএইচটাকে পুনরায় রিস্টোর করে ফেলবে। এরপরে আমাদের রিনাল রেগুলেশন রয়েছে। এখানে কি? কিডনি এক্সক্রিট H+ অ্যান্ড রিঅ্যাবজর্বস HCO3- টু মেনটেন পিএইচ। এর মাধ্যমে এটাকে অসমোরেগুলারিটি বলা হয়, অসমোরেগুলারিটি এটা মেনটেন করে। এরপরে স্লোয়ার বাট লং টার্ম কন্ট্রোল, কিডনি এটা স্লো কাজ করে কিন্তু লং টার্ম কন্ট্রোল করে। এরপরে কিছু কোশ্চেন দেখবো আমরা। হোয়াট পার্সেন্টেজ অফ বডি ওয়েট ডাজ ব্লাড কনস্টিটিউট ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান? এটা কত হবে আমাদের? 7 to 8%। দেন উইচ, ওকে, এই কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে এখানে, তো আমি এই টপিকটার কোশ্চেন আমি নেক্সট ক্লাসে অ্যাড করে দেবো। এইবার আমরা ব্লাড গ্রুপটা দেখব। এটা মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা ABO ব্লাড গ্রুপিং হয়ে থাকে, একটা RH ব্লাড গ্রুপিং হয়ে থাকে। প্রথমে আমরা ABO ব্লাড গ্রুপিংটা দেখব। এখানে ABO ব্লাড গ্রুপিংটা মূলত আমাদের আরবিসির সারফেসে যে দুটো অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন A অ্যান্ড অ্যান্টিজেন B, এটার উপরে মূলত এটা নির্ভর করে থাকে। এরপরে এই অ্যান্টিজেনের উপর নির্ভর করে আমাদের প্লাজমাতে দুই ধরনের অ্যান্টিবডিও থাকে, একটা অ্যান্টি-A আর একটা অ্যান্টি-B। ওকে, তো সিমিলারলি দ্য প্লাজমা অফ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস কন্টেন টু ন্যাচারাল অ্যান্টিবডিজ। এটা হচ্ছে অ্যান্টি-A
অ্যান্ড অ্যান্টি বি। ওকে, এই দুটো অ্যান্টিবডি আমাদের বডিতে ন্যাচারালি প্রেজেন্ট থাকে। এরপরে অ্যান্টিজেনটা কি? কেমিক্যালস দ্যাট ক্যান ইনডিউস ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি, প্রোটিনস প্রডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেন। এবার আমরা যদি আরবিসির সারফেসে বিভিন্ন অ্যান্টিজেনগুলো দেখি, তাহলে তার ভিত্তিতে কিভাবে ব্লাড গ্রুপটা তৈরি হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা যদি একটা আরবিসি নিই, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা অ্যান্টিজেন রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন এ। ওকে, তো এই অ্যান্টিজেন এ থাকার কারণে, অনলি অ্যান্টিজেন এ এটার থাকার কারণে এই ইন্ডিভিজুয়ালটার ক্ষেত্রে এর ব্লাড গ্রুপটা হয়ে যাবে এ ব্লাড গ্রুপ। ওকে, তো যে সমস্ত ইন্ডিভিজুয়ালের শরীরে আরবিসির সারফেসে অ্যান্টিজেন এ থাকে, তাদের ব্লাডের গ্রুপটা হয়ে যাবে আমাদের এ ব্লাড গ্রুপ। এরপরে আমাদের যদি কোনো আরবিসির সারফেসে শুধুমাত্র বি অ্যান্টিজেনটা থাকে, তখন সেক্ষেত্রে অনলি বি অ্যান্টিজেন, তখন সেক্ষেত্রে বি ব্লাড গ্রুপ তৈরি হবে। কোনো আরবিসির ক্ষেত্রে যদি, মানে কোনো ইন্ডিভিজুয়ালের আরবিসির ক্ষেত্রে যদি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুটোই প্রেজেন্ট থাকে, ওকে, বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন, তখন সেক্ষেত্রে এ বি ব্লাড গ্রুপ তৈরি হবে। ওকে, আর কোনো আরবিসিতে যদি একটাও অ্যান্টিজেন প্রেজেন্ট না থাকে, তখন সেই ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ তৈরি হবে। ওকে ওকে এইবার বিভিন্ন ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি কি অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে সেটা আমরা এবার দেখব। এখানে ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে অ্যান্টিজেন কি প্রেজেন্ট থাকবে? আরবিসিতে অ্যান্টিজেন এ প্রেজেন্ট থাকবে। বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন বি প্রেজেন্ট থাকবে। এ বির ক্ষেত্রে বোথ অ্যান্টিজেন এ অ্যান্ড বি প্রেজেন্ট থাকবে। এরপরে ও এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, নো। এরপরে অ্যান্টিবডির যদি কথা বলি, তাহলে এ অ্যান্টিজেন যদি থাকে তাহলে এ অ্যান্টিবডি থাকবে না। একই অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি থাকে তাহলে আমাদের বডিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যায়, আর সেটার ফলে অ্যাগ্লুটিনেশন হয়, মানে ব্লাডটা আমাদের বডির মধ্যে ক্লট করে যায়। এই জন্য একই দেহে কিন্তু একই অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকতে পারে না। তো আমাদের ন্যাচুরালি যে অ্যান্টিজেনটা থাকে তার এগেনস্টে আর একটা অপোজিট অ্যান্টিবডি আমাদের থাকে। যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে আমাদের বডিতে অ্যান্টিবডি থাকবে বি। ওকে, এটা আমাদের ন্যাচারালি প্রেজেন্ট থাকে বাই বার্থ। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে বি, অ্যান্টিজেন যদি বি থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে এ, আর যদি দুটোই অ্যান্টিজেন থাকে তাহলে শরীরে কোনো অ্যান্টিবডি থাকবে না। আর এখানে ও এর ক্ষেত্রে যদি কোনো অ্যান্টিবডি না থাকে তাহলে কোনো অ্যান্টিজেন যদি না থাকে তাহলে দুটোই অ্যান্টিবডি এখানে প্রেজেন্ট থাকবে। বোথ এ অ্যান্ড বি উইল বি প্রেজেন্ট হিয়ার। এখানে এবার কাকে ব্লাডটা দিতে পারবে সেটা আমরা একটু পরে দেখব, এটা আমরা একটু পরে ফিল আপ করবো। এখন নেক্সট স্লাইডে যাই। এবার আমরা এখানে ডোনার অ্যান্ড রেসিপিয়েন্টের একটা চার্ট তৈরি করব, আর আমরা দেখব যে এখানে কোন ডোনার, কে ডোনার হতে পারবে, কে রেসিপিয়েন্ট হতে পারবে, কে কাকে ব্লাড দিতে পারবে, সে বিষয়টা আমরা দেখব। তো প্রথমে আমরা নিয়ে নেব এখানে ব্লাড গ্রুপ আমাদের কাছে এ বি, এ বি অ্যান্ড ও। এর ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে এ, বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে বি, এ বির ক্ষেত্রে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড ও এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকবে না। ওকে, এখানে আমরা ব্লাড গ্রুপ একই রকমভাবে নিয়ে নেব এ বি অ্যান্ড ও। তো এর ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি থাকবে বি, বি এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে আমাদের এ বি এর ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি আমাদের থাকবে না, ও এর ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি থাকবে বোথ এ অ্যান্ড বি। ওকে, এইবার আমরা তাকে ব্লাড দিতে পারবো যার ক্ষেত্রে সেম অ্যান্টিজেন থাকবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি এ ব্লাড গ্রুপের যে ইন্ডিভিজুয়াল সে এ ব্লাড গ্রুপের ইন্ডিভিজুয়ালকে রক্ত দিতে পারবে। এ যদি বিকে দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সিমিলার অ্যান্টিবডি কিন্তু এখানে নেই। ওকে, এখানে অ্যান্টিজেন এ রয়েছে, এখানে অ্যান্টিবডি বি রয়েছে, সিমিলার অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি নেই, তো এই ক্ষেত্রে আমরা ব্লাডটা দিতে পারবো। ওকে, সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অ্যান্টিবডি নেই, তাই এখানে ব্লাডটা আমরা অনায়াসে দিতে পারবো। যেখানে কোনো অ্যান্টিবডি নেই সেখানে আমরা অনায়াসে দিতে পারবো, আর যেখানে সিমিলার অ্যান্টিবডি নেই সেখানে আমরা দিতে পারবো। তো এ কাকে দিতে পারবে?
এ দিতে পারবে এ কে, আর কাকে দিতে পারবে, এ বি কে দিতে পারবে। নেক্সট আমরা দেখব বি ব্লাড গ্রুপের লোক কাকে দিতে পারবে, বি ব্লাড গ্রুপের লোক বি কে দিতে পারবে, কারণ এখানে বি অ্যান্টিবডি নেই। আর এ ওকে এ বি কে দিতে পারবে। ওকে, নাও আমরা যদি এ বির ক্ষেত্রে দেখি, তাহলে এ বি শুধুমাত্র কাকে দিতে পারবে, এ বি শুধুমাত্র এ বিকেই দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। কারণ এ বি যদি এ কে দেয়, তাহলে এখানে বি অ্যান্টিবডি রয়েছে যেটা বি অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করবে। এ বি যদি এ কে দেয়, তাহলে এই এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করবে। ওকে, আর এ বি যদি ওকে দেয়, তাহলে এখানে বোথ অ্যান্টিবডি রয়েছে। তো এ বি শুধুমাত্র এ বিকে দিতে পারবে। নেক্সট আমরা যদি ও এর কথা বলি, ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন কিন্তু নেই, তাই এ সবাইকে দিতে পারবে। ওকে, তো ও এর যদি কথা বলি, তাহলে ও কিন্তু সবাইকে দিতে পারবে। ও সবাইকে দিতে পারবে। ওকে, আর এবি, এবি সবার কাছ থেকে অ্যাকসেপ্ট করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এবি সবার কাছ থেকে পাচ্ছে। এ এবিকে দিতে পারছে, বি এবিকে দিতে পারছে, এবি এবিকে দিতে পারছে, ও এবিকে দিতে পারছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ ব্লাড গ্রুপ যেটা, সরি এবি ব্লাড গ্রুপ, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর ও ব্লাড গ্রুপ যেটা, এটা আমাদের হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এবার আমরা আরএইচ ব্লাড গ্রুপিংটা দেখব। এটাও আমাদের একই রকমভাবে একটা সারফেস অ্যান্টিজেন, এটাকে অ্যান্টিজেন ডি বলা হয় বা আরএইচ অ্যান্টিজেন বলা হয়। এটা সর্বপ্রথম রেসাস নামক মাঙ্কিতে বা রেসাস নামক বাদরে এটা প্রথম পাওয়া গেছিল, সেজন্য এটাতে রেসাস নাম থেকে কিন্তু আরএইচ অ্যান্টিজেনটা নাম এসছে। ওকে, এটা আমরা যদি নর্মাল হিউম্যান পপুলেশনের কথা বলি, 80% পপুলেশনের ক্ষেত্রে আরএইচ অ্যান্টিজেনটা থাকে বা অ্যান্টিজেন ডি প্রেজেন্ট থাকে, আর 20% পপুলেশনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাবসেন্ট থাকে। যাদের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে তাদের আরএইচ পজিটিভ বলা হয়, যাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না তাদেরকে আরএইচ নেগেটিভ বলা হয়। ওকে, তো আমরা অনেক সময় শুনি যে কারো নেগেটিভ ব্লাড গ্রুপ মানে তার ক্ষেত্রে কিন্তু আরএইচ অ্যান্টিজেনটা থাকে না, পজিটিভ মানে আরএইচ অ্যান্টিজেনটা থাকে। এবিও ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ন্যাচারালি সেখানে অ্যান্টিবডিটা প্রেজেন্ট থাকতো, কিন্তু ফর আরএইচ অ্যান্টিজেন ন্যাচারালি আমাদের বডিতে কিন্তু আরএইচ অ্যান্টিবডিটা অ্যাবসেন্ট থাকে। ন্যাচারালি অ্যান্টিবডিজ আর অ্যাবসেন্ট ইন কেস অফ আরএইচ অ্যান্টিজেন। ওকে, এরপরে আমরা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি যদি কথা বলি বা মিসম্যাচিং, এটা কি জিনিস, যে অবজার্ভড বিটুইন আরএইচ নেগেটিভ মাদার অ্যান্ড আরএইচ পজিটিভ ফিটাস, আরএইচ পজিটিভ ফিটাস। ওকে, এই ক্ষেত্রে এটা হয়। এখানে কি হবে, যে মাদার যদি আরএইচ নেগেটিভ হয় আর ফিটাস যদি আরএইচ পজিটিভ হয়, তখন ফার্স্ট চাইল্ড তো নর্মাল ডেলিভার হবে, কিন্তু সেকেন্ড চাইল্ডটা কিন্তু সার্ভাইভ করবে না, সেকেন্ড চাইল্ডটা সার্ভাইভ করতে পারবে না ডিউ টু জন্ডিস অ্যান্ড অ্যানিমিয়া। ওকে, এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দিস ইজ নোন অ্যাজ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা আমরা নেক্সট লেকচারে আমরা এটা অনেক ডিটেলসে করব। তো আজকের মতো এখানেই আমরা এই টপিকগুলোর উপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, হুইচ ব্লাড গ্রুপ হ্যাজ বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন, দুটোই থাকে অন আরবিসি বাট নো অ্যান্টিবডিজ, এটা আমাদের এবি ব্লাড গ্রুপ। আ পার্সন উইথ ব্লাড গ্রুপ ও ক্যান ডোনেট টু হুইচ ব্লাড গ্রুপস, ও সবাইকে ডোনেট করতে পারবে, অল ব্লাড গ্রুপস। এই জন্য ওকে কি বলা হয়, ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার। এরপরে হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ আরএইচ ফ্যাক্টর ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি? এখানে আরএইচ নেগেটিভ মাদার ক্যান ডেভেলপ অ্যান্টিবডিজ এগেনস্ট আরএইচ পজিটিভ ফিটাস, এইটা আমাদের আনসার হবে। এটা আমরা পরের লেকচারে আরও ডিটেলসে দেখব। হুইচ অ্যান্টিবডি ইজ ন্যাচারালি প্রেজেন্ট ইন প্লাজমা অফ এ পার্সন উইথ ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে কোন অ্যান্টিবডিটা ন্যাচারালি প্রেজেন্ট থাকবে? তো এর এগেনস্টে বি অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিবডি। তো দ্যাট ইজ অ্যান্টি বি মানে বি অ্যান্টিবডি। ওকে, if Rh negative individual receives Rh positive blood for first time, then what is likely to outcome? ওকে, এইটা আমি নেক্সট লেকচারে বোঝাবো। ওকে, নেক্সট লেকচার, এটার জন্য আমাকে একটা কনসেপ্ট বোঝাতে হবে, তো সেটা এখন আমি বোঝাইনি, এটা আমি নেক্সট লেকচারে বোঝাবো। হুইচ ব্লাড গ্রুপ ইজ কনসিডার্ড দ্য ইউনিভার্সাল প্লাজমা ডোনার, ইউনিভার্সাল প্লাজমা ডোনার ইজ ও। ওকে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আমরা নেক্সট লেকচারে করব।
তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করবে। সেখানে তোমরা লেকচার পিডিএফ, সমস্ত লেকচার পিডিএফ পেয়ে যাবে। ওকে, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এটা তোমরা স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করবে। আজকের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কারো কোনো কোয়ারি থেকে থাকে, যদি কোনো ডাউট থেকে থাকে, তবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে। লেকচারটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। ওকে, আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। Hope to see you in the next class. Okay, till then, stay on. Take care and goodbye.